আচ্ছা, তাহলে শুরু করা যাক, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, দেখো। তাহলে আগের দিন অবধি আমরা যেটা পড়েছিলাম যে ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা এটা পড়েছিলাম। আচ্ছা, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কি ছিল? এটা এরকম দেখতে ছিল যে মানে ম্যাক্সওয়েল বোলজম্যান, ও আচ্ছা, এটা এখানে লেখা যাবে না যথারীতি। এটা আমি ভেবেছিলাম যে লেখা যাবে, লেখা যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই। আমি অন্য কোথাও লিখে দেখিয়ে দেবো যেখানে দরকার হবে। ও এখানেই তো লেখা আছে। আচ্ছা, তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা অবধি আগের দিন করেছিলাম, যেটা এরকম একটা দেখতে ছিল যে এনআই বাই এন ইকুয়ালস টু জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেবিটি বাই জেড এস, যেখানে জেড এসটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন, যেটাকে দেখতে আবার এরকম যে সাম ওভার আই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেবিটি। এটা হয়েছিল, মানে বিটার ভ্যালুটা বেরিয়েছিল 1/kBT। সেখান থেকে ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে যদি ওই আর কি 1/kBT বসিয়ে দিই, তাহলে সেটা দেখতে এরকম হয়েছিল আর কি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, সেখান থেকে দেখো এবার আগের দিন একটা আজকে সেটা দেখাবো ভালো করে। বাট আগের দিন একটা কথা বলেছিলাম যে এই মানে এই ওয়ার্ড মানে সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশনের অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স। তখন এটা বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন যে রোল প্লে করে, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে পার্টিশন ফাংশন সেই রোল প্লে করে। মানে কি, মানে কোয়ান্টাম মেকানিক্সে যদি কোনো একটা সিস্টেমের ওয়েভ ফাংশন জানি আমরা ইন প্রিন্সিপাল, তাহলে তার যে কোনো প্রপার্টি সম্পর্কে বলে দিতে পারি। সেরকমই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে যদি একবার ওয়ান্স আমি পার্টিশন ফাংশনটা জেনে যাই, তাহলে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি হ্যাজ বিন রিলেটেড টু দ্য পার্টিশন ফাংশন, এটা দেখা যায়। সেই জন্য পার্টিশন ফাংশন থেকে যে কোনো প্রপার্টি বের করা যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাহলে এনার্জি, ইন্টারনাল এনার্জি বা এনার্জি, সেটা তাহলে সেটা কি হবে, সেটা অলরেডি বার করে রেখেছিলাম এরকম ভাবে যে এই যে মানে মানে সেটা অলরেডি এরকম ভাবে বার করা ছিল, দেখবে যে ওই এন কেবি টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল বিটা, এটা ছিল এন কেবি টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল বিটা, এটা ছিল। বা 1/z ইন্টু ডেল 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 জেড বাই ডেল বিটা, এটা ছিল। এবার বিটার ভ্যালু যেহেতু 1/kBT, এই যে এইটা কি করে আসছে এইটা একটুখানি দেখিয়ে দিই। কিন্তু এখানে তো লিখতেই দিচ্ছে না, দাঁড়াও আমি একটু বাজে হলেও আমি হচ্ছে দেখিয়ে দিই, তোমরা বুঝতেই পারবে না। আগের দিন দেখানোর আমি চেষ্টা করছিলাম, ওটা জাস্ট একটা এই জায়গা আমি একটু গুলিয়ে ফেলেছিলাম ওইটা, মানে যেটা ওই যখন মানে যখন মনে হচ্ছে যে অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, ছাড়তে হবে করে তাড়াহুড়ো করতে গিয়ে, মানে যদি এটা কিছুই নেই, মানে ওই যে ডেল এল এন ডেল জেড বাই ডেল বিটা যেটা এসেছিল, ওটাকে জাস্ট ভেঙে লেখো ডেল জেড বাই ডেল বিটা ইন্টু ডেল বিটা বাই ডেল জেড, এইভাবে ভেঙে লেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এইখানে লেখার চেষ্টা করছি। হাতের লেখা হয়তো একটু বাজে হবে, আমি এই ল্যাপটপটা ঠিকই করা হচ্ছে না, বাট তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। দেখো এখানে এটা নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে ওটা কি ছিল, ওটা এরকম ছিল যে ওই ইন্টারনাল এনার্জি ইউটা, ও আচ্ছা এখানেও একই রকম অবস্থা, যাই হোক ওই মানে এন কেবি ওই 1/z ইন্টু ডেল জেড বাই ডেল বিটা, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, সেটাকে এইভাবে লেখো। আচ্ছা, এন কেবি, এই এন কেবি, মানে কেবিটাও মনে হয় থাকে না, তাই না? দাঁড়াও একবার দেখে নিই, কেবিটা মনে হয় থাকে না। হ্যাঁ, এন কেবি টি স্কোয়ারটা তো পরে আসলো, এন কেবিটা থাকে না, ওটা মনে হয় কেবিটা পরে আসবে। মানে ওই 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 ওইটা একবার একটু বলতে পারবে এটা কি এসছিল? এটা আমি আসলে ভুলে গেছি। এন কেবিটা মনে হয় থাকে না, এটা 1/z, এটা শুধু থাকে এন কেবি ডেল এল এন জেড বাই ডেল বিটা, এরকম একটা ছিল। ঠিক আছে, এন ইন্টু 1/z ডেল এল এন জেড বাই ডেল বিটা, এরকমই ছিল। হ্যাঁ, কেবিটা পরে আসে, কেবিটা মনে হয় থাকে না। আমার ওই এক্সপ্রেশনটা একবার দেখতে পারলে, বিটা দিয়ে যে এক্সপ্রেশনটা, সেটা দেখতে পারলে ভালো হতো। যাই হোক, এইটা এবার এটাকে জাস্ট কি করে লিখবো, এটাকে এইভাবে লিখতে হবে যে এন ইন্টু 1/z ইন্টু ডেল জেড বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। এই যে ডেল জেড বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এবার 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 কি হচ্ছে, ডেল টি বাই ডেল বিটা, এইটা। আহা, কত বাজে হচ্ছে।
একটু হ্যাং করে যাচ্ছে, সরি, এটা খুব অসুবিধা হচ্ছে। দেখো কিছুই আমি করছি না, নিজে নিজে হয়ে যাচ্ছে। যাক দেখো আমি এখানে বলে দিই যে ডেল, এই যে ডেল, কি হচ্ছে রে বাবা, এই যে 1/z ইন্টু ডেল জেড বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। আচ্ছা আচ্ছা, দেখো এবার এই ডেল টি বাই ডেল বিটাটাকে আবার কিভাবে লিখতে পারি, 1/ডেল বিটা ডেল টি, এইভাবে লিখতে পারি। আচ্ছা এবার বিটা মানে তো 1/kbt, তাহলে সেটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেটা 1/kbt স্কোয়ার আসবে, মানে 1/kbt স্কোয়ার আসবে। এবার তাহলে 1/kbt স্কোয়ারটা তো নিচে আসবে, তাহলে ওই kbt স্কোয়ার যেটা সেটা উপরে উঠে যাবে, তাহলে সেটা আলটিমেটলি চলে আসবে ওই n kbt স্কোয়ার 1/z ইন্টু ডেল জেড বাই ডেল টি, সেটা ঠিক আছে। এইভাবে জাস্ট এই এক্সপ্রেশনটা আসছে। ওটা নয় আমি একটা জায়গায় করে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন কেন জানি না বড্ড বেঁধে বেঁধে যাচ্ছে, আমি একটা জায়গায় লিখে ওইটা আমি ছবি হিসাবে এখানে এই একটা স্লাইডে অ্যাড করে তোমাদেরকে যখন নোটটা পাঠাবো পাঠিয়ে দেবো, ঠিক আছে। মানে এটা একদমই সোজা, কিছুই না, মানে ওই যে এন ইন্টু 1/z ইন্টু ডেল জেড বাই ডেল বিটা যেটা এসেছিল, ওই ডেল জেড বাই ডেল বিটাটাকে লিখতে হবে ডেল জেড বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। এবার ডেল টি বাই ডেল বিটাটাকে তুমি 1/ডেল বিটা ডেল টি এইভাবে লিখতে পারো। এবার বিটাতে তো 1/kbt বসিয়েছে, তাহলে ওখানে ওই ডেল অফ 1/kbt বাই ডেল টি করো, তাহলে ওটা 1 - 1/kbt স্কোয়ার আসবে, সেটা একদম নিচে থাকবে, যেটা ওই ঠিক করে লিখতে গেলে ওপরে উঠে যাবে। তাহলে সেখান থেকে চলে আসলো ওই n কে টি স্কোয়ার ডেল ln z বাই ডেল, ঠিক আছে। আর ওইখানে মনে একটা মাইনাসও ছিল, ওই এক্সপ্রেশনটায় মাইনাস n ইন্টু ডেল ln z বাই ডেল বিটা ছিল, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে করে এইটা আসবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এনার্জিটা চলে আসলো, তাহলে এনার্জি পার্টিশন ফাংশনের সাথে এইভাবে রিলেটেড। আচ্ছা তারপরে এনট্রপি। আচ্ছা এনট্রপি কি এসেছিল, এনট্রপি জাস্ট দেখো আগের দিনের ক্লাসেই ছিল, ওই এন কে ln z প্লাস কেবি ইন্টু বিটা ইন্টু ই, এটা ছিল। এবার বিটার জায়গায় 1/kbt যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে কি থাকলো, তাহলে ই বাই টিটা থেকে গেলো, কেবি কেবি কেটে গেল, তাহলে এসটা হয়ে গেল এন কে ln z প্লাস ই বাই টি। তাহলে এইভাবে এনট্রপি এ পার্টিশন ফাংশনের সাথে এইভাবে রিলেটেড। আচ্ছা এবার ইন্টারনাল এনার্জি পেয়ে গেলাম, এনট্রপি পেয়ে গেলাম, এবার পরপর যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি রিলেশন পাওয়া যাবে। যেমন হেলমোজ ফ্রি এনার্জি, হেলমোজ ফ্রি এনার্জি আমরা জানি হয় ই মাইনাস টিএস, মানে ইউ মাইনাস টিএস, সেটা ইউ দিয়ে লিখতে পারো, ই দিয়ে লিখতে পারো। এখানে যেহেতু যে ই দিয়ে লেখা হচ্ছে, ই বা ইউ দিয়ে লেখা হচ্ছে, সেই জন্য এখানে ই মাইনাস টিএস লেখা হয়েছে। তাহলে ই মাইনাস টি ইন্টু এই এস এর জায়গায় যেটা বেশি পড়েছিল সেটা বসিয়ে দিলে। আচ্ছা এবার বসালে এখানে দেখা গেল, দেখবে যে এগুলো যদি পুরোটা এই সিম্পলিফাই করলে দেখো এখানে টি টি কেটে গেল, এটা প্লাস ই থেকে গেল, প্লাস ই মাইনাসে কেটে গেল, এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে এন কে টি এন কে বি টি এল এন জেড। তাহলে হেলমোথ ফ্রি এনার্জি পার্টিশন ফাংশনের সাথে এই রিলেশন দিয়ে রিলেটেড। আচ্ছা তারপরে প্রেশার, প্রেশার কি করে করা যেতে পারে, প্রেশার কিভাবে হয়। আচ্ছা দেখো ওই যে এই মানে প্রেশার হচ্ছে এই যে যদি তুমি এই হেলমোথ ফ্রি এনার্জির যে এটা হয় যে তোমার ফান্ডামেন্টাল রিলেশন যেটা হয় হেলমোথ ফ্রি এনার্জির, সেইটা যদি লেখো একবার, সেটা লিখলে সেটা যেটাই ফান্ডামেন্টাল রিলেশনটা বের করবে, মানে জানো তো আর কি ফান্ডামেন্টাল রিলেশনটা হয় হচ্ছে মনে হয় ওই মানে হেলমোথ ফ্রি এনার্জি কিসের ফাংশন হয়, টেম্পারেচার আর ভলিউমের ফাংশন হয়, ঠিক আছে, সরি টেম্পারেচার আর ভলিউম হচ্ছে এন্ট্রপি আর ভলিউমের ফাংশন হয়। তাহলে এটা কি হয়, আর হেলমোথ ফ্রি এনার্জি দুটোই মাইনাস হয়, তাহলে হচ্ছে মাইনাস পিডিভি আর মাইনাস টিডিএস, এটা মনে হয় বা এসডিটি এরকম কিছু একটা হয়, যাই এসডিটি হয় না, এসডিটি হয়, হ্যাঁ মাইনাস পিডিভি আর মাইনাস এসডিটি হয়, মাইনাস পিডিভি মাইনাস এসডিটি ভলিউম আর টেম্পারেচারের ফাংশন হয়। আচ্ছা তাহলে যদি সেখান থেকে মাইনাস পিডিভি মাইনাস এসডিটি হয়, তাহলে আমি সেখান থেকে ডি প্রেশারটা বার করতে পারি কি করে, ওই ভি ডি ডেল ভি দিয়ে ভাগ করে দিলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে ডিটিটা জিরো হয়ে গেল, তাহলে সেখান থেকে মাইনাস ডেল এ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি হয়ে গেল। আর এনটা কেন রেখেছে, ওই যদি একটা ওপেন সিস্টেম হয় তাহলে কম্পোজিশনটাও কনস্ট্যান্ট করে দিয়েছে, তাহলে ওই পিটা হয়ে গেল মাইনাস ডেল এ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন। আচ্ছা এখানে ওই একটা লাইন, আমার এগুলো সবই তোমরা বুঝতে পারছো আমার মনে হয়, বাট ওই একটা লাইন আমি অ্যাড করে দেবো, এখন আমি কিছুতেই লিখতে দিচ্ছে না আমাকে, লিখতে পারছি না, আমি অ্যাড করে দেবো। আচ্ছা এটা হবে, তাহলে এবার এখানে এই হেলমোথ ফ্রি এনার্জির এক্সপ্রেশনটা বসালাম, তার ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করো, জাস্ট থেকে যাবে এন কেটি, ওই একটা মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে এন কেটি ডেল এন জেড জেড এস বাই ডেল ভি, এটা হয়ে গেল প্রেশারের সাথে।
এরকম ভাবে যে কোনো প্রপার্টি বের করা যাবে। আচ্ছা, কেমিক্যাল পোটেনশিয়ালে ওই যে সেই কেমিক্যাল পোটেনশিয়ালের যে ফান্ডামেন্টাল রিলেশন যেটা হয়, বা হেলমহোল্টজ ফ্রি এনার্জির ওপেন সিস্টেমের জন্য যে ফান্ডামেন্টাল রিলেশন, সেখানে তো এই সাম ওভার আই, মিউ আই, ডিএনআই এটা থেকে যায় ওপেন সিস্টেমের জন্য। তাহলে সেখান থেকে যদি বাকি সব কিছুকে তখন টেম্পারেচার, ভলিউম, এন জে, জে নট ইকুয়ালস টু আই যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে ওই মিউ আইটা পেয়ে যাবো, যেটা হবে ডেলে নাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ভলিউম, এন জে, জে নট ইকুয়ালস টু আই। এবার হেলমহোল্টজ ফ্রি এনার্জি অলরেডি বার করে রেখেছো, তাহলে সেটা এখানে বসিয়ে দাও। আচ্ছা, এবার এখানে দেখো এটা কি করে করেছে, এই যে এটা মিউ আইটা হচ্ছে ডেলে নাই এটা। আচ্ছা, এই এন আই মানেটা কি? এই এন আই মানেটা কি? এন আই মানে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস মানে কি? নাম্বার অফ মোলস মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? নাম্বার অফ পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারের একটা নাম্বার অফ পার্টিকেলের তো কোনো ইউনিট নেই, মানে সংখ্যা ওটা একটা। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বারের একটা ইউনিট আছে পার মোল। তাহলে আমি যদি ক্যাপিটাল এন আই বাই ক্যাপিটাল এন এ করি, তাহলেই তো ওটা হচ্ছে পার মোল, মানে এন এর ইউনিট আছে মোল ইনভার্স, তাহলে ওটা উপরে চলে গেলে মোল হয়ে যাচ্ছে, মানে ওটাই তো নাম্বার অফ মোলস দিচ্ছে। তার মানে এন আইটা মানে আবার ক্যাপিটাল এন আই বাই ক্যাপিটাল এন এ, এনে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এবার এনেটাকে বাইরে বের করে নিলাম, তাহলে ডেলে বাই ডেলে নাই এটা হয়ে গেল। আচ্ছা, এইবার ওই এন এর অলরেডি বের করে রেখেছি এর এক্সপ্রেশন, হেলমহোল্টজ ফ্রি এনার্জির এক্সপ্রেশন। তাহলে মিউ আইটা হয়ে গেল মাইনাস এন অ্যাভোগাড্রো কেটি এলএন, যে মানে হচ্ছে। আচ্ছা, এবার এটা হয়ে গেল। এবার এটাকে যদি এই মানে এন কেটি এলএন জেড এস, এটাকে যদি আমি এনআই এর রেসপেক্ট ডেরিভেটিভ করি, তাহলে এটা কি হবে? এইখানে জাস্ট এটা হয়ে যাবে, এই যে এটা কেটি এলএন জেডএস হয়ে যাবে। তাহলে সেটা এখন হয়ে গেল মাইনাস এন অ্যাভোগাড্রো ইন্টু কেটি এলএন জেডএস। তার কারণ কি? কারণ দেখো এখানে ভালো করে বোঝো। আচ্ছা, এটা কি হলো? এটা হচ্ছে সে আগের দিন যে ডেরিভেশনে অনেকবার এই জিনিসগুলো করিয়েছিলাম। এটা কি হচ্ছে ব্যাপারটা? এখানে তো ক্যাপিটাল এন আছে। ক্যাপিটাল এন মানে কি? মানে টোটাল নাম্বার অফ পার্টিকেল। টোটাল নাম্বার অফ পার্টিকেল মানে কি? সাম ওভার আই এন আই। এবার সাম ওভার এন আই মানে কি? n1 প্লাস n2 প্লাস n3 প্লাস এইভাবে আছে। দেখো আগের দিন ওখানে যে আমি স্মল এন গুলো বার করছিলাম, ওগুলো কিন্তু নাম্বার অফ মোলস ছিল না। আমি আগের দিন সেই ডেরিভেশনে স্মল এন লিখেছিলাম, বারবার স্মল এন লিখছিলাম। যখন ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা ডেরিভেশন করছিলাম, তখন স্মল এন দিয়ে লিখছিলাম, কিন্তু ওগুলো কিন্তু এই ক্যাপিটাল এন আই, মানে বেসিক্যালি নাম্বার অফ পার্টিকেল ছিল, ওই মোলস ছিল না। এবার এখানে যেহেতু নাম্বার অফ মোলস আবার নাম্বার অফ পার্টিকেল দুটো ইউজ করতে হয়েছে, তখন নাম্বার অফ মোল বাই কনভেনশন স্মল এন দিয়ে লিখছি, আর নাম্বার অফ পার্টিকেল ক্যাপিটাল এন দিয়ে লিখছি। আগের দিন যেভাবে নাম্বার অফ পার্টিকেলগুলো ডিরাইভ করেছিলাম, মানে ডিফারেন্সিয়েট করেছিলাম এনআই এর রেসপেক্টে, সেইভাবেই হবে। কিভাবে হবে? এই যে ক্যাপিটাল এন মানে হচ্ছে বেসিক্যালি সাম ওভার আই এনআই, ক্যাপিটাল এনআই। আচ্ছা, ক্যাপিটাল সেটাকে কি করে লেখা যেতে পারে? n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n4 এইভাবে লিখে করে এনআই প্লাস ডট ডট ডট। এবার যখন আমি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তখন বাকি সব তো কনস্ট্যান্ট, তাহলে শুধু এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাহলে সকলে সেটা 1। তাহলে শুধু থেকে যাচ্ছে মাইনাস কেটি এলএন জেডএস, এই যে মাইনাস কেটি এলএন জেডএস, আর বাইরে একটা এন অ্যাভোগাড্রো, সেটাই এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবার এন অ্যাভোগাড্রো ইন্টু কেবি মানে কি? সেটা আমরা বোলজম্যান হাইপোথিসিস থেকে দেখে এসেছি। এইটা মানে হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালের সাথে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনের রিলেশন হচ্ছে মাইনাস আর টি এলএন জেডএস। ঠিক আছে? এইটা তাহলে এই ছোট ছোট ডেরিভেশন এগুলো কিন্তু আসতে পারে, এগুলো সবই একদম জানা, জাস্ট একটুখানি একটা দুটো জায়গায় একটু মানে ট্রিক্স থাকতে পারে, সেইভাবে ডেরিভেশনগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি এনথালপি এইচ ই প্লাস পিভি হয়। আচ্ছা, এবার ই বের করা আছে, পি বের করা আছে, তাহলে সেখান থেকে একটা বাজে দেখতে ইকুয়েশন হবে, জাস্ট যা যা বার করা আছে বসিয়ে দিয়ে গুণ করে দিয়ে এইটা এরকম বাজে দেখতে রিলেশনই থাকবে, বা দিস ইজ দ্য রিলেশন উইথ দ্য এনথালপি এইচ। আচ্ছা, তারপরে হেলমহোল্টজ ফ্রি এনার্জি জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস। আচ্ছা, এইচ বার করলে জাস্ট এন্ট্রপির ভ্যালু, এন্ট্রপির এক্সপ্রেশন বার করা আছে, সেগুলো সব বসিয়ে দিলে, টি দিয়ে গুণ করে দিয়ে সমস্ত লিখে সব কাটাকুটি হয়ে গিয়ে আলটিমেটলি এরকম একটা বাজে দেখতে জিনিস থেকে যাবে। ঠিক আছে? এগুলো তো মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু ওয়ান্স একবার দেখে নেওয়া। আচ্ছা, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার, সিপি অ্যান্ড সিভিটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এবার অলরেডি আমাদের এইচ বের করা আছে, আমাদের ইউ বা ই বের করা আছে, তাহলে সেগুলোকে যদি আমরা ওই মানে এখানে আর করে দেখানো হয়নি, কারণ এই একই জিনিস, এখানে সেগুলোকে যদি ওই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, করে যে এক্সপ্রেশনটা আসবে সেটাই। এবার বাজে দেখতে এক্সপ্রেশন আসবে, হয়তো ডাবল ডেরিভেটিভ ঢুকে যেতে পারে, যা হবে ওটাই।
ওই জন্য ওগুলো মনে রাখার কোনো দরকার নেই, বাট যদি কেউ বলে মানে আসল জিনিসটা এটা বুঝতে হবে যে দেখো যদি কোনো একটা সিস্টেমের পার্টিশন ফাংশন আমরা জানতে পারি তাহলে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি কিন্তু বার করে ফেলতে পারছি। দিস ইজ দ্য কি পয়েন্ট। ঠিক আছে, এইটা তাহলে এই হচ্ছে পার্টিশন ফাংশন। আচ্ছা, আবার এখানে পার্টিশন ফাংশনের কথা বলা হয়েছে যে তাহলে পার্টিশন ফাংশন হলোটা কি? থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন জেড ফর এ সিঙ্গল পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ এইটা সাম ওভার আই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেভিটি, যেখানে বলছে ইন দিস এক্সপ্রেশন দি সামেশন ইন্ডেক্স আই রানস ওভার দ্য এনার্জি লেভেলস নট দ্য কোয়ান্টাম স্টেট. This is independent of the total number of particles and total energy of the system. This depends on the temperature and nature of the, এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল কিছু নেই, আর সেই জন্য টোটাল নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে না এবং টোটাল এনার্জিও কিন্তু এখানে ইনভলভ নেই। এখানে এক একটা স্টেটের এক একটা স্টেট মানে এক একটা এনার্জি লেভেলের কতগুলো নাম্বার অফ পার্টিকেল, মানে নাম্বার অফ পার্টিকেল না, এক একটা এনার্জি লেভেলের ডিজেনারেসি আর এক একটা এনার্জি লেভেলের এনার্জির উপর ডিপেন্ড করছে, মানে এনার্জি লেভেল আর কি, মানে পুরো স্টেটটা না, একটা এনার্জি লেভেল। This depends on the temperature and nature of the system through এনার্জি লেভেলস অ্যান্ড ডিজেনারেসি, যেটা বললাম সেটা, এবং তার সাথে এটা টেম্পারেচারের উপরও ডিপেন্ড করছে যে এখানে একটা টি আইটা হবে না, এইটা যেটা করা যাবে না এখান থেকে, ঠিক আছে, টি আইটা হবে না, এই আই টি আইটা এই আইটা হবে না। হ্যাঁ, তো এটা কি, এটা সাম ওভার আই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কে টি টি হবে। আচ্ছা, তাহলে এটা কি দেখা যাচ্ছে যে কোনো একটা এনার্জি লেভেলের ডিজেনারেসি এবং তার এনার্জির উপর ডিপেন্ড করছে, তার সাথে সাথে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। টেম্পারেচারটাও আছে, টেম্পারেচার বাড়ালে কমালে এটা চেঞ্জ হবে বা কিছু হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, এইভাবে এইটা হচ্ছে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন এইটা। আচ্ছা, এবার যদি এটা যদি মানে এনার্জি লেভেলের উপর যদি হয় তাহলে দেখো এনার্জি লেভেলের ডিজেনারেসি হয়। আচ্ছা, এবার অনেকগুলো এনার্জি লেভেল মিলে একটা কোয়ান্টাম স্টেট তৈরি হচ্ছে, সেই কোয়ান্টাম স্টেটের কোনো ডিজেনারেসি হয় না, কোয়ান্টাম স্টেট তো একটাই হবে, মানে একটা মানে বিভিন্ন এনার্জি লেভেলগুলোকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে একটা কোয়ান্টাম স্টেট তৈরি হচ্ছে। এবার এক একটা এনার্জি লেভেলের ওই সেম এনার্জির হয়তো আরো এনার্জি লেভেল থাকতে পারে, সেখান থেকে ডিজেনারেসি বলা হবে। একটা এনার্জি লেভেলে পার্টিকেলগুলো একরকম ভাবে সাজানো, অন্য একটা এনার্জি লেভেলে পার্টিকেলগুলো অন্যরকম ভাবে সাজানো, সেটা হতে পারে। ঠিক আছে, কিন্তু এই সমস্ত কনফিগারেশন নিয়ে একটা কোয়ান্টাম স্টেট তৈরি হচ্ছে, সেটা ডিজেনারেসি হয় না। সেজন্য কোয়ান্টাম স্টেট যদি বলতে হয় তখন সেটা জাস্ট হয়ে যাবে সাম ওভার জে ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জে বাই কেটি, যেখানে ইন দিস এক্সপ্রেশন সামেশন ইন্ডেক্স জে রানস ওভার দ্য কোয়ান্টাম স্টেট, তখন আর ডিজেনারেসিটা থাকবে না। আর জেনারেলি এই ওপরেরটাই লিখতে হবে এনার্জি লেভেলের রেসপেক্টে পার্টিশন ফাংশন, যেখানে এনার্জি লেভেলটা কত ফোল্ড ডিজেনারেট সেটার উপর ডিপেন্ড করবে, সেটা হবে হচ্ছে সাম ওভার আই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেভিটি। কিন্তু কথাটা যেটা হচ্ছে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন ডিপেন্ড করছে এনার্জি লেভেলের ডিজেনারেসি আর এনার্জি লেভেলের এনার্জির উপর, তার সাথে সাথে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। এবার তাহলে যদি টেম্পারেচার কম হয় টেম্পারেচার বেশি হয় তাহলে পার্টিশন ফাংশন কি করে ভ্যারি করবে এটা আমাদেরকে দেখতে হবে, তাহলে সেটাই এবার এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে পার্টিশন ফাংশন প্রথমত একটা এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি, সেই জন্য এটা একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস, এর কোনো ইউনিট নেই। Partition function can be written as sum over I gi into e to the power minus epsilon I by kt, সেটাকে লেখা যায় এইভাবে g0 into e to the power minus epsilon 0 by kt plus g1 into e to the power minus epsilon 1 by kt plus g2 into e to the power minus epsilon 2 by kt plus dot 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 এইভাবে। আচ্ছা, সেটা মানে হচ্ছে g0 into e to the power minus epsilon 0 by ktটা কমন নেওয়া হলো, তাহলে পড়ে থাকলে 1 প্লাস g1 বাই g0 ইন্টু দি পাওয়ার মাইনাস, দেখো কি হয়ে যাবে এটা, যদি তুমি এই পুরো জিনিসটা কমন নিয়ে নাও তাহলে প্রথমটা তো 1 হয়ে গেল, পরেরটা কি হয়ে যাবে g1 বাই g0 ইন্টু দি পাওয়ার মাইনাস এপসিলন 1 মাইনাস এপসিলন 0 বাই কেটি, মানে এটা দিয়ে তো পরের প্রত্যেকটা টার্ম এই g0 ইন্টু দি পাওয়ার মাইনাস এপসিলন 0 বাই কেটি দিয়ে তো ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে সেটার পাওয়ারগুলো তো মাইনাস হয়ে যায়, তাহলে এরকম দেখতে হবে g1 by g0 into e to the power minus epsilon 1 minus epsilon 0 by kt plus g2 by g0 into e to the power minus epsilon 2 minus epsilon 0 by kt plus dot dot dot, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে পার্টিশন ফাংশনটা এরকম দেখতে হবে। এবার বলছে যখন when absolute temperature tends to 0 Kelvin, অ্যাবসলিউট টেম্পারেচার যদি 0 কেলভিন হয়, 0 কেলভিনে কি জেনারেলি দেখা যায়,
যখন 0 কেলভিনে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটা পপুলেটেড হয়। হ্যাঁ, আদার এক্সাইটেড স্টেটগুলো পপুলেটেড হয় না, থাকে না, শুধুমাত্র গ্রাউন্ড স্টেট থাকে। তাহলে তখন কি বলছে, এবং তার সাথে কি হয় যে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে 0 ধরে নেওয়া হয়। এটা বলছে when absolute temperature tends to 0 কেলভিন, তখন এটা হয়ে যাচ্ছে, দেখো দেখো এখানে ঠিক আছে, বাকিগুলো ভুলে যাও, বাকিগুলো করতে হবে না। যখন টেম্পারেচারটা 0 কেলভিন, তখন 1/0, মানে টিটা তো নিচে আছে, এই এই মানে সেকেন্ড এই এক্সপ্রেশনটায় দেখো, এই লাস্ট এক্সপ্রেশনটায় প্রথমত হচ্ছে 1/0, 1/0 মানে হচ্ছে বেসিক্যালি তোমার ই টু দি পাওয়ার মাইনাস অফ ইনফিনিটি হচ্ছে। আচ্ছা, তাহলে এইগুলো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো, মানে 1/0 হচ্ছে, তো 1/0 মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এগুলো সব 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার শুধু প্রথম পার্টটা থাকছে। এবার প্রথম এটাতে কি হবে, যে এখানে আবার দেখো, এখানে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তার সাথে সাথে যেটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকেও 0 ধরা হয়, যে when temperature tends to 0 কেলভিন গ্রাউন্ড স্টেট এনার্জি ইজ টেকেন অ্যাজ 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, G0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0 হয়ে যাচ্ছে, 0/0 হয়ে যাচ্ছে বেসিক্যালি। তাহলে যেটা বেসিক্যালি হয়ে যাচ্ছে G0, মানে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, মানে এটা ওই ওপরের পার্টটা বেশি ডমিনেট করবে, কারণ যেহেতু এখানে এনার্জিটাই 0 ধরা হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনটা গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসির সাথে সমান হয়। গ্রাউন্ড স্টেটটা কত ফুল ডিজেনারেট তার সাথে সমান হয়, তাহলে এটা বেসিক্যালি G0 হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, ফর এভরি ক্লাসিক্যাল সিস্টেম দ্য মিনিমাম এনার্জি ইজ 0, বাট ইন মেনি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম হ্যাভ নন জিরো জিরো পয়েন্ট এনার্জি, তাই না, মানে দেখো ক্লাসিক্যাল, যে কোনো ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো সিস্টেমের 0 পয়েন্ট এনার্জি 0, বাট কোয়ান্টাম মেকানিক্সে আমরা অনেক সিস্টেমই দেখেছি 0 পয়েন্ট এনার্জি 0 নয়, যেমন ওই তোমার সিম্পল হারমোনিক অসিলেটর 0 নয়, তারপরে তোমার হচ্ছে পার্টিকেল ইন এ বক্স 0 নয়, এরকম অনেক সিস্টেমই দেখা হয়েছে যাদের 0 পয়েন্ট এনার্জি 0 নয়। সেই জন্য যেটা করা হয়, মানে এবার দেখো, তাহলে এই যে সুবিধাটা যে পাওয়া গেল, যে যখন আমার টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন মোস্ট অফ দ্য সিস্টেমেরই, মানে মানে মোস্ট অফ দ্য না, সব সিস্টেমেরই গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে 0 ধরে নেওয়া হয়। তাহলে তখন পার্টিশন ফাংশনটা G0 এর সাথে সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুবিধা। তাহলে যদি এরকম হয় যে সমস্ত সিস্টেমের গ্রাউন্ড স্টেট এনার্জি 0 নয়, মানে 0 পয়েন্ট এনার্জি 0 নয়, তাদেরকে যদি 0 করে নেওয়া হয়, তাহলে আমি ওই ওপরে এই সুবিধাটা পেতে পারি। তাহলে আমার যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন গ্রাউন্ড স্টেটটা কত ফুল ডিজেনারেট দেখবো, পার্টিশন ফাংশনটা তার সাথে সমান হবে। তো সেই জন্য যেটা দেখা যায় যে মোস্ট অফ দ্য, মানে আমরা কোয়ান্টাম মেকানিক্সে কখনোই অ্যাবসলিউট ভ্যালু নিয়ে খুব একটা ইন্টারেস্টেডও নই, অ্যাবসলিউট এনার্জি নিয়ে আমরা সবসময় ইন্টারেস্টেড, যেমন মলিকুলার স্পেকট্রোস্কোপিতে বলেছিলাম এই কথাটা বারবার, আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে রিলেটিভ এনার্জি বা ডিফারেন্স ইন এনার্জি, এটা নিয়ে ইন্টারেস্ট। সেই জন্য যদি এরকম করা হয় যে ইনস্টেড অফ টেকিং দ্য অ্যাবসলিউট এনার্জি অফ আ এনার্জি লেভেল, আমরা যদি রিলেটিভ এনার্জি নিই, রিলেটিভ এনার্জি মানেটা কি, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে গ্রাউন্ড স্টেটের এনার্জি দিয়ে মাইনাস করে দিলাম, মানে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে গ্রাউন্ড স্টেটের এনার্জিকে বিয়োগ করে দিলাম। তাহলে দেখো, তাহলে গ্রাউন্ড স্টেটের যে, মানে ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটের যে এনার্জি, সেটাকে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে মাইনাস করে দিলাম। তাহলে তুমি কি পেলে প্রথমটার ক্ষেত্রে, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে E0 মাইনাস E0 0 হয়ে গেল। ফার্স্ট এক্সাইটেড স্টেটের কি পেলে E1 মাইনাস E0, যেটা তোমার E1 প্রাইম দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি দেবে, এটা দেবে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি, তাই না, E1 মাইনাস E0 ফার্স্ট এক্সাইটেড এনার্জি, E2 মাইনাস E0 সেকেন্ড এক্সাইটেশন এনার্জি, E3 মাইনাস E0 থার্ড এক্সাইটেশন এনার্জি, অ্যান্ড সো অন। তাহলে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এনার্জি ডিফারেন্স বা রিলেটিভ এনার্জি। আমরা মানে আমাদের মানে রিয়েল সিস্টেমের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু রিলেটিভ এনার্জি নিয়ে ইন্টারেস্টেড, বা স্পেকট্রোস্কোপিতে রিলেটিভ এনার্জি নিয়ে ইন্টারেস্টেড। তাহলে সেইটাও পেয়ে গেলাম, তার সাথে আমার এখন গ্রাউন্ড স্টেট এনার্জিটা 0 হয়ে গেল। এইবার যদি এখন ওই ইনস্টিটিউট অফ রাইটিং
ফর দ্য E0, E1, E2, E3 যদি আমরা 0, E1 প্রাইম, E2 প্রাইম, E3 প্রাইম এইগুলোর জন্য যদি পার্টিশন ফাংশন লিখে ফেলতে পারি, তাহলে সেইটার জন্য কিন্তু গ্রাউন্ড স্টেট এনার্জি সবসময় 0। তাহলে তার জন্য তখন যখন টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন, তখন ইজিলি আমি ওই পার্টিশন ফাংশনটা পেয়ে যাব, যেটা হচ্ছে G0 এর সাথে সমান হচ্ছে। তো সেটা এখানে সেটাই বলা হচ্ছে যে অ্যাজ উই আর ইউজুয়ালি ইন্টারেস্টেড টু রিলেটিভ পপুলেশন, we require the knowledge of the energy gap, not the absolute energy. In that case, one can scale the energy level by subtracting ground state energy from each energy level. তাহলে সেটাই করা হয়েছে। তাহলে এখন দেন ফর দ্য ডিজেনারেট কেস এটা কি দাঁড়িয়ে যাবে, জেডএসটা সেটা হয়ে যাচ্ছে G0 ইন্টু ওই যেহেতু ওই মানে যেহেতু ওই প্রথম পার্টটা আর কি, প্রথম পার্টটা এখন কি হয়ে যাবে, এখন দেখো কি হয়ে যাবে, এখন হয়ে যাবে G0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন 0 মানে প্রাইম, মানে এখন এই মাইনাস করে দেওয়ার পরে লিখছি, বাই কেটি প্লাস 1 প্লাস G1 বাই G0 ইন্টু দি পাওয়ার মাইনাস এপসিলন 1 প্রাইম বাই কেটি প্লাস G2 বাই G0 ইন্টু দি পাওয়ার মাইনাস এপসিলন 2 প্রাইম বাই কেটি প্লাস ডট ডট এটা হয়ে যাবে। ওই এপসিলন 0 প্রাইমটা তো এখন 0, তাহলে এখন এই পার্টটা 1 হয়ে গেল। তাহলে সেই জন্য এখন লেখা হয়েছে যে G0 ইন্টু 1 প্লাস এই যে বাকিগুলো যেটা বললাম সেটা। এইবার যখন টি টেন্স টু 0 কেলভিন, তাহলে এবার 1 বাই টি এবার এখানে বসাও। এইবার যখন টি টেন্স টু 0 কেলভিন, তাহলে এখানে 1 বাই টি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে এই সব পার্ট 0 হয়ে গেল, তাহলে এটা G0 হয়ে গেল। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এই যে এখানে আমরা এই অবধি লিখে রাখলাম, এমনি লিখে রাখার পর আমার এইটা যেটা আমি এখানে লিখেছি, এই যে এই সরি এই সেকেন্ড যে ব্যাপারটা লিখেছি এই সবুজ রঙের একটা বক্সের মধ্যে, এইটার আর এখানে মনে রাখতে হবে না, এটা ভুলে যাও, এখানে এটা পরে আসছে। কথাটা হচ্ছে আমার এইটা হচ্ছে এক্সপ্রেশন। এইবার আমি বলছি মানে আমরা জেনারেলি অ্যাবসলিউট মানে এগুলো তো সব অ্যাবসলিউট এনার্জিকে ইনভলভ করছে, আমরা অ্যাবসলিউট এনার্জি নিয়ে ইন্টারেস্টেডই নই, আমরা রিলেটিভ এনার্জি নিয়ে ইন্টারেস্টেড, কারণ রিলেটিভ পপুলেশন নিয়ে ইন্টারেস্টেড, মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি বা কোয়ান্টাম মেকানিক্সের রিলেটিভ এনার্জি নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, আর থার্মোডাইনামিক্স যেহেতু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যেহেতু পপুলেশন নিয়ে কথা বলছি, তাহলে রিলেটিভ পপুলেশন নিয়ে ইন্টারেস্টেড। তাহলে আমরা রিলেটিভটা আগে বার করি। আচ্ছা, এবার এক্সপ্রেশন ওয়াইজ আমি যদি এক্সাইটেড স্টেটগুলোর দিকে তাকাই, সেগুলো অটোমেটিক্যালি এমনভাবে লেখা হয়েছে যে রিলেটিভটাই বোঝাচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটে তো নেই, তাহলে একই জায়গায় তো পৃথক ফল হতে পারে না। তাহলে এমনভাবে সিস্টেমটাকে রিডিফাইন করে নিই যাতে করে গ্রাউন্ড স্টেটেও ওই রিলেটিভ এনার্জিটা মানে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে গ্রাউন্ড স্টেট এনার্জি থেকে ভাগ দিয়ে দিই, আর বাকিগুলো সব তো সেমই আছে, ওরকমভাবেই দেখতে আছে। তাহলে সেটা এক্স্যাক্টলি যদি করি, তাহলে এটা 0 অটোমেটিক 0 হয়ে গেল, তাহলে এই যে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে গেল, বাকি যেটা থাকলো সেটা। এইবার আমি টি টেন্স টু 0 কেলভিন বলছি, তাহলে এবার এই ভেতরের পার্টগুলো দেখো 1 বাই 0 মানে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়ে গেল, তাহলে এটা জেডএসটা G0 হয়ে গেল। তাহলে এইবার জিনিসটা ক্লিয়ার হলো, মানে এখানে যেন মনে হচ্ছিল যে ভেতরগুলো 0 হয়ে গেল, তাহলে বাইরে কেন থেকে যাচ্ছে, এসব একটা ব্যাপার হয়ে যাবে। যেন আমি বলবো এই জায়গাটা, এইটা ভুলে যাও, এইটা এটার কোনো দরকারই নেই এখন, হ্যাঁ এটা লেখার কোনো দরকারই নেই এখনই, এইটা এই অবধি থাকলো। তারপরে এইগুলো এই লজিকে এটা হলো। এইবার টি টেন্স টু 0 কেলভিনে দেখা যাচ্ছে যে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন কিন্তু গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসির সাথে সমান হচ্ছে। আচ্ছা, ফর নন ডিজেনারেট কেস কি হবে, ওটা 1 হয়ে যাবে, নন ডিজেনারেট কেস সবই তো 1, তাহলে সেম এক্স্যাক্টলি সব কিছু সেম হবে, বাট G0টা এখানে 1, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার এখান থেকে আর আবার আছে বলছে ফর ডিজেনারেট কেস, তাহলে তুমি যদি এনআই বাই ক্যাপিটাল এন সেটা তুমি পেয়েছো জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেটি বাই জেডএস, তাহলে এন আই প্লাস 1 বাই ক্যাপিটাল এন বার করতে পারো সেই একই রকম ভাবে। তাহলে সেখান থেকে যদি এনআই প্লাস 1 বাই এনআই বার করো, তাহলে কি হয়ে যাবে, ওই জেড গুলো কেটে গেল, তাহলে জিআই প্লাস 1 বাই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই প্লাস 1 মাইনাস এপসিলন আই বাই কেটি, এটা হবে। আচ্ছা, বলছে ডিজেনারেসি হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন এস্টিমেটিং দ্য রিলেটিভ পপুলেশন। রিলেটিভ পপুলেশন কেমন হয় এটা বুঝে নিই।
বলছে ফর নন ডিজেনারেট কেস অ্যাট টেম্পারেচার টি কেলভিন কি হবে নন ডিজেনারেট কেসে যদি এখানে এটা মানে এটা 1 হয়ে গেল তাহলে এন আই প্লাস ওয়ান বাই এন আইটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই প্লাস ওয়ান মাইনাস এপসিলন আই বাই কেটি। এটা কি এমন হবে? বলছে যে এইটা সবসময় লেস দ্যান জিরো হয়, ঠিক আছে? সরি, এটা লেস দ্যান জিরো তো ওইভাবে হওয়া উচিত না, এটা লেস দ্যান ওয়ান হয়। বলছি কেন এটা লেস দ্যান ওয়ান হয়, কেন হবে লেস দ্যান ওয়ান? হ্যাঁ, এটা তো এখানে তো আমাকে লিখতে দেবে না, আমি পরে ঠিক করে দিচ্ছি, মানে এটা তো ঠিক করে দেওয়াও যাবে এখান থেকে। ও আচ্ছা, এটা মনে হয় অন্য কিছুতে লেখা আছে, ঠিক আছে বাদ দাও, এটা আমি পরে করে দিচ্ছি। গেল, দাঁড়া একটু ধরো। বাবা, খুব বাজে জিনিস সব। গেল, এই এত বাজে, এই ল্যাপটপটা পুরো নষ্ট হয়ে গেছে। হে ভগবান, একটুখানি ধরো। হ্যাঁ, আমি তোমাদের একটা কাজ করি, এত কিছু যখন সময় নষ্ট হচ্ছে আমি আরেকটা ল্যাপটপ অন্য ল্যাপটপে পড়াই, জাস্ট একটুখানি ওয়েট করো। বাহ, যেমন গরম পড়েছে। আচ্ছা, এই এত কিছু খোলার জন্য এত হলো, যাই হোক বাদ দাও। ঠিক আছে, দাঁড়াও, আমি না একটা কাজ করি, তোমরা যখন এতক্ষণ ওয়েট করছোই, এখানে খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝে গেছি প্রবলেমটা, আমি একটুখানি এটা এরকম হতে থাকবে, জাস্ট 2 মিনিট টাইম লাগবে, আমি জাস্ট এটা অন্য ল্যাপটপে নিয়ে নিই, তাহলে আমার যেখানে লেখার দরকার আমি সেটাও করতে পারবো, সবই করতে পারবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে। যতটুকু হয়েছে ততটুকু আগে বন্ধ করি, বন্ধ করে। আচ্ছা, দেখো এবার সুবিধা হবে। আচ্ছা দেখো, তাহলে এইবার আর কোনো অসুবিধা হবে না, এবার আমার হাতের লেখা বাজে হলো, অ্যাটলিস্ট আমি লিখতে পারবো। আচ্ছা দেখো, এখানে যেটা বলছিলাম, তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে ওয়ান হবে, এটা জিরো না, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান হবে, এটা ওয়ান হবে। আচ্ছা, এটা কি হচ্ছে দেখো, এটা এই এই যে এটা কি আছে, এটা আছে হচ্ছে নন ডিজেনারেট কেস প্রথমত, তাহলে এই জি আই প্লাস ওয়ান বাই জি আই ওই ব্যাপারটা নেই। আচ্ছা, এবার এটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই প্লাস ওয়ান মাইনাস এপসিলন আই বাই কেটি। আচ্ছা, এবার এপসিলন আই প্লাস ওয়ানটা কি, আই প্লাস ওয়ান লেভেলের এনার্জি, তাহলে অবশ্যই হায়ার মানে আই প্লাস ওয়ান লেভেলের এনার্জি ইজ গ্রেটার দ্যান দ্য মানে এপসিলন আই প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান দ্য এপসিলন আই। তাহলে এটা যদি বেশি হয়, এখানে তো একটা মাইনাস আছে, তাহলে এটা যদি বেশি হয়, এখানে একটা মাইনাস আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ সামথিং। আচ্ছা দেখো, যখন মানে এনআই বাই এনটা কি হয়, জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন আই বাই কেটি বাই জেড এস হয়। আচ্ছা, জেড এসটা মানে কি, আচ্ছা দেখো এটা এরকম ভাবে লিখতে পারছি যে এই যে এবার জেড এসটা কি, যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন জেড এসটা কি রেখে এসেছি, যখন টি টেন্স টু জিরো কেলভিন ফর ডিজেনারেট কেস জেড এসটা হচ্ছে জি জিরো, এই যে জেড এসটা জি জিরো। তাহলে এখন আমি এখানে লিখে দিয়েছি জেড এসটা জি জিরো, কারণ কি, কারণ এই যে এখানে আমি লিখে দিচ্ছি যখন টি টেন্স টু জিরো কেলভিন
তখন জেড এসটা হয় যে জি জিরো অ্যাজ, তাহলে সেই জন্য জেড এস এর জায়গায় এখানে জি জিরো লেখা হয়েছে। আচ্ছা, তাহলে সেটা এবার কি হয়ে যাবে, এবার যখন টি টেন্স টু জিরো কেলভিন, এবার 1/0 মানে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, তাহলে পুরোটাই জিরো হয়ে গেল। তাহলে দেখো কোনো একটা এক্সাইটেড স্টেটের পপুলেশন এনআই, সেটা কিন্তু জিরো হয়ে গেল। তাহলে যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটা পপুলেটেড হয়। হায়ার এক্সামে একটু আগেই ওই একটা ক্ষেত্রে বলার চেষ্টা করছিলাম, সেটা এখানে ম্যাথামেটিক্যালিও প্রমাণ হলো যে যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটা পপুলেটেড, এক্সাইটেড স্টেটগুলোর পপুলেশন জিরো। আর ফর দ্য গ্রাউন্ড স্টেট কি হয়ে যাবে, এই আইটাই এন জিরো হয়ে যাবে, তাহলে এন জিরো বাই এন সেটা বেসিক্যালি হয়ে যাবে এই জি আইটা তখন জি জিরো হয়ে গেল, তাহলে জি জিরো বাই জি জিরো, নিচেটা তো জি জিরো থাকবে এখন টি টেন্স টু জিরো কেলভিন, তাহলে জি জিরো বাই জি জিরো সেটা 1 হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট when temperature tends to 0 Kelvin then only ground state is populated। ঠিক আছে, এটা হয়ে যাবে। তার কারণ কি, গ্রাউন্ড স্টেটের এনার্জি তো জিরো ধরবো, ওই ওই যে ওরকম ভাবে ওই যে রিলেটিভ পপুলেশন রিলেটিভ এনার্জি থেকে, তাহলে ই টু দি পাওয়ার 0 1, আর এখানে এটা জি জিরো হয়ে গেছে, নিচে এটা জি জিরো আছে, তাহলে জি জিরো বাই জি জিরো 1 হয়ে গেল। তাহলে টেম্পারেচারটা এখানে আলাদা করে বসানোর দরকারই হচ্ছে না, মানে টেম্পারেচার টেন্স মানে এখানে মনে হতেই পারে যে গ্রাউন্ড স্টেটের জন্যও তো যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন বলছি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো জিরো হয়ে যাওয়া উচিত, সেটা নয়, মানে সেটা নয়, তার আগেই মানে যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন গ্রাউন্ড স্টেটের জন্য আগে প্রপার্টিগুলো ভাবো, তাহলে নিচেরটা তো জি জিরো হবে, তো বোঝা গেল যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন যে টেস্টটা যে জি জিরো হয় সেটা আমরা দেখে এসেছি, তো নিচেরটা জি জিরো হলো, ওপরের জিআইটা জি জিরো হয়ে গেল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জিরো বাই কেটি, এপসিলন জিরোটা তো ইটসেলফ আবার জিরো, সেটা তো আমরা করে নিয়েছি, তাহলে ই টু দি পাওয়ার 0 1 হয়ে গেল, আর এখানে জি জিরো পড়ে থাকলো, তাহলে জি জিরো বাই জি জিরো 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট when temperature tends to 0 Kelvin then only the ground state is populated। আচ্ছা, তাহলে এই হলো ওই তোমার বিভিন্ন টেম্পারেচারের পপুলেশন এবং পার্টিশন ফাংশনটা কেমন হয় সেটা নিয়ে একটা আইডিয়া পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে ওই যেটা বারবার বলছিলাম যে থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বা পার্টিশন ফাংশনকে বা থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনকে অনেক সময় থার্মোডাইনামিক ওয়েভ ফাংশনও বলা হয়। তো থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, বলছি যে কোয়ান্টাম মেকানিক্স ইজ গাইডেড বাই শোডিঞ্জার ইকুয়েশন, যেটা হচ্ছে এইচ সাই ইকুয়ালস টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি। Every properties of the quantum mechanical system can be obtained from the wave function psi. In statistical mechanics we have, আমরা এইভাবে লিখতে পারি ওই যে যে এক্সপ্রেশনটা এসেছিল যে E equals to nk t square del ln z by del t, বা এটাকে এইভাবে লেখা যায় nk t square by z del z by del t, এইভাবে লেখা যায় এনার্জিটা, সেটাকে এরকম করে দিচ্ছে যে এইভাবে লিখেছে যে অর ই বাই এন করে দিয়েছে, ই বাই এন ইকুয়ালস টু কি হয়ে যাবে কে টি স্কোয়ার বাই জেড ডেল জেড বাই ডেল টি, এটা হয়ে গেল ই বাই এনটা হয়ে গেল ই বার ইন্টু জেডটাকে এদিকে গুণ করে দিল, দিয়ে হয়ে গেল কে টি স্কোয়ার ডেল জেড বাই ডেল টি, এইটা এই এক্সপ্রেশনটা পাওয়া গেল। এইটা দেখো এইটাকে কিছুটা এর মতো দেখতে না, যে ই বার ইন্টু জেড, ই বার মানে হচ্ছে এনার্জি, এখানে হ্যামিল্টনিয়ান মানে এনার্জি, ইন্টু জেড ইকুয়ালস টু এখানে কি যেটা কনস্ট্যান্ট আছে এখানেও আছে ইন্টু ডেল জেড বাই ডেল টি, এটা হয়ে গেল। তাই এখানে বলছি যে এভরি, এবং এখান থেকেও দেখা যাচ্ছে যে তুমি যদি পার্টিশন ফাংশন জানো তাহলে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি বার করে ফেলতে পারবে। তাহলে জেড ইজ অফেন কল দ্য থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন, সেই জন্য বলা হয়। কেন বলা হয়, আচ্ছা এখানে আর লেখা নেই কেন বলা হয়, তার কারণ হচ্ছে এই একই কারণে যে এই কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন যে রোল প্লে করছে, পার্টিশন এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে পার্টিশন ফাংশন সেই রোল প্লে করছে। কারণ কি, কারণ এভরি প্রপার্টিজ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল সিস্টেম ক্যান বি অবটেন ফ্রম দ্য পার্টিশন ফাংশন অফ জেড, সেই জন্য পার্টিশন ফাংশনকে বা থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনকে অনেক সময় থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বলে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এই অবধি কি কি দেখা গেল, আচ্ছা
তাহলে আগের দিন আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ডিরাইভ করেছি, সেখান থেকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ভালো করে বুঝে নিয়েছিলাম। এবার সেখান থেকে সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন বলে একটা টার্ম পেয়েছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ফর দ্য রেস্ট অফ দ্য ক্লাসেস বা রেস্ট অফ দ্য সিলেবাস অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশনটা লাগবে। আচ্ছা, সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন থেকে আমরা প্রথমত তোর ওর ব্যাপারটা বুঝে নিলাম, এক্সপ্রেশনটা ভালো করে মনে রাখতে হবে সবসময়। তার সাথে সাথে দেখলাম যে যদি সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে জানি, তাহলে তার যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টিটাকে বার করা যেতে পারে। এনার্জির সাথে এক্সপ্রেশন, মানে এনার্জির সাথে এক্সপ্রেশন দেখেছি। আচ্ছা, এনট্রপির সাথে এক্সপ্রেশন দেখেছি। তারপরে তোমার হচ্ছে এখানে কেমিক্যাল পোটেনশিয়াল, তারপরে গিবস ফ্রি এনার্জি, হেলমস ফ্রি এনার্জি, তারপরে সিভি অ্যান্ড সো অন। এগুলো সমস্ত কিছু বের করা যাবে ফ্রম দ্য পার্টিশন ফাংশন রিলেশন থেকে, সেটা ভালো করে দেখে নিয়েছি। আচ্ছা, তারপরে এই পার্টিশন ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করে? পার্টিশন ফাংশনের এক্সপ্রেশনের দিকে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে সেটা এনার্জি লেভেলের ডিজেনারেসি, এনার্জি লেভেলের এনার্জি এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, নেচার অফ দ্য সিস্টেম বাট এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে টেম্পারেচার ভ্যারি করে করে কি করে পার্টিশন ফাংশনটাকে কেমন কি হয় সেটা বুঝতে হবে। তাহলে টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন হলে কি হবে, আর টেম্পারেচার টেন্স টু ইনফিনিটি হলে কি হবে? টেম্পারেচার টেন্স টু ইনফিনিটির কথা তো না এখনো সেভাবে এখনো অতটা বলা হয়নি, পরে আবার ডিটেলে থাকবে যেখানে দরকার হবে। মোট কথা হচ্ছে টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন হলে অনেক কিছু চেঞ্জ হয়, নট অনলি টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন হলে আরো অনেক কিছু চেঞ্জ হয়। আচ্ছা, সেইটা করার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে পার্টিশন ফাংশনের এক্সপ্রেশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের অ্যাবসলিউট এনার্জি ওর ভিতরে ঢুকে বসে আছে। কিন্তু কথাটা হচ্ছে আমরা অ্যাবসলিউট এনার্জি নিয়ে ইন্টারেস্টেডই নই। আমরা এর আগে কোয়ান্টাম মেকানিক্স পড়ে এসেছি, স্ট্যাটিস্টিক্যাল তোমার মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ে এসেছি, এবং এখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়ছি। সমস্ত জায়গাতেই আমরা রিলেটিভ এনার্জি বা এখন এখানে রিলেটিভ পপুলেশনে ইন্টারেস্টেড। সেই জন্য যদি এমনভাবে আমরা এক্সপ্রেশনটাকে লিখে নিতে পারি যাতে করে আমাদের রিলেটিভ এনার্জিটা ওর মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে সেখান থেকে রিলেটিভ পপুলেশন পেতে পারি। সেই জন্য কি করা হলো, যে প্রত্যেকটা অ্যাবসলিউট এনার্জি লেভেল থেকে গ্রাউন্ড স্টেট এনার্জি, একটা কনস্ট্যান্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে মাইনাস করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকটা এনার্জি এখন রিলেটিভ এনার্জি হয়ে গেল। তাহলে এক্সপ্রেশনটাকেও সেভাবে লেখা হলো, তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জিটা অটোমেটিক এখানে 0 চলে আসলো। এবার টি টেন্স টু 0 কেলভিনটা বসাও, বসালে দেখা যাচ্ছে যে টি টেন্স টু 0 কেলভিনে ডিজেনারেট কেসের জন্য সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনটা গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসির সাথে সমান হয়ে যায়, এবং নন ডিজেনারেট কেসে সেটা 1 হয়ে যাবে, কারণ তখন তো 1 হয়ে গেল, সেই জন্য 1 হয়ে যাবে। তাহলে সেইটার উপর বেস করে আমরা মানে রিলেটিভ পপুলেশন অফ দ্য এক্সাইটেড স্টেট উইথ রেসপেক্ট টু ইটস লোয়ার এনার্জি লেভেল সেটা কেমন হয় বুঝে নিলাম, যেখানে দেখলাম যে সবসময় মানে লোয়ার হায়ার এক্সাইটেড স্টেট উইল বি লেস পপুলেটেড দ্যান দ্য লোয়ার এনার্জি লেভেল, সবসময় এটা হতেই হবে। এবং সেখান থেকেই আরও কয়েকটা কিছু কথাবার্তা, যে মানে সেটা ম্যাথামেটিক্যালিও দেখে নিলাম, এবং গ্রাউন্ড স্টেটের পপুলেশন কেমন হবে, গ্রাউন্ড স্টেটের পপুলেশন সব থেকে বেশি পপুলেটেড হবে, আর এক্সাইটেড স্টেটগুলো যে মানে টি টেন্স টু 0 কেলভিনে গ্রাউন্ড স্টেটের পপুলেশন 1, মানে ম্যাক্সিমাম পপুলেশন ওটাই হবে, এবং এক্সাইটেড স্টেটগুলোর পপুলেশন 0, সেটা বুঝে নিলাম। এবং পার্টিশন ফাংশনের আলটিমেটলি যে ওই যেটা বারবার বলছি যে পার্টিশন ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেটাও বুঝে নিলাম, যেখান থেকে দেখলাম যে পার্টিশন ফাংশনকে অনেক সময় থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বলা হয়। তাহলে এই অবধি মানে এখনো অবধি এই জিনিসগুলো পড়া হয়েছে। দেখো ভীষণই কিন্তু ভীষণই লজিক্যাল, যে ধীরে 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 কিন্তু সাবজেক্টটা এইভাবে গ্রো করেছে। ঠিক আছে, তাহলে এই অবধি হলো। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, ঠিক আছে এগুলো তো আমি সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন নিয়ে অনেক কথাবার্তা বললাম, কিন্তু আমাকে তো আলটিমেটলি যেতে হবে রিয়েল সিস্টেমে। তাহলে রিয়েল সিস্টেমে যদি যেতে হয়, তাহলে এবার আমাকে বুঝতে হবে আমি এতদিন পর্যন্ত যে সিস্টেমগুলো পড়ে এসেছি আমাকে সেখানে ঢুকতে হবে। আচ্ছা, সিস্টেম পড়ে এসেছি মানে প্রত্যেকটা ক্ষেত্রে, যখন কোয়ান্টাম মেকানিক্স পড়েছি, তারপরে মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়েছি, রিয়েল সিস্টেম মানে আমি কি করে এগিয়েছি, আমি বেসিক্যালি তার এক একটা মোশন নিয়ে কথা বলেছি। আমি হয়তো কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেল ইন এ বক্স পড়েছো, কিন্তু ওখানে মানে হয়তো তখন সেভাবে উল্লেখ করা হয়নি, কিন্তু পরে হয়তো এতদিনে ফিল করতে পেরেছো যে পার্টিকেল ইন এ বক্সটা কিন্তু বেসিক্যালি কোনো একটা সিস্টেমের ট্রান্সলেশন মোশন নিয়ে কথা বলে। সিম্পল হারমোনিক অসিলেটর কিন্তু কোনো একটা সিস্টেমের ভাইব্রেশনাল মোশন নিয়ে কথাবার্তা বলে। এবং তারপরে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, তারপরে রিজিড রোটার, পার্টিকেল রোটিং অন এ রিং, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আস্তে 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 আমরা রোটেশনাল মোশনের দিকে ঢুকে গেছি। এবং হাইড্রোজেন অ্যাটম ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা কিন্তু অ্যাকচুয়াল মানে তোমার প্রপার মানে হচ্ছে রিয়েল সিস্টেম, যেখানে তোমার রেডিয়াল পার্টও থাকবে এবং হচ্ছে অ্যাঙ্গুলার পার্টও থাকবে।
এইভাবে আস্তে আস্তে হয়েছে। এবং হাইড্রোজেন অ্যাটমে কিন্তু পুরো ডিটেলে, মানে যখন হাইড্রোজেন অ্যাটম সলভ করা হয়েছিল সেখানে আমরা পুরো ট্রান্সলেশনাল মোশনও ছিল, রোটেশনাল মোশনও ছিল, ভাইব্রেশনটা দেখা হয় কোনো দরকার নেই, কারণ ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি দেখতে হলে তখন শুধু ভাইব্রেশনটা দেখে নেবো, কারণ ওটা যেহেতু হাইড্রোজেন অ্যাটম ছিল ওখানে ভাইব্রেশনের কোনো ব্যাপার নেই। এবার H2 মলিকুল হলে তখন আবার ভাইব্রেশন চলে আসবে, তখন আবার আলাদা। এখন আমি হাইড্রোজেন অ্যাটম নিয়ে পড়েছিলাম, ওখানে বা একটাই তো অ্যাটম, তার আবার কি ভাইব্রেশন হবে। কিন্তু রোটেশনাল ছিল আর তোমার ট্রান্সলেশনাল ছিল, বাট ওখানে বলেছিলাম যে আমরা ট্রান্সলেশনাল বা অ্যাটমের অ্যাজ এ হোল ট্রান্সলেশনাল নিয়ে আমরা ইন্টারেস্টেড না, তার বদলে ওই নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনটা কি করে রোটেট করছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, কারণ ওই আবার একই সেম কথা, যে কারণে আমরা ওখানে রিলেটিভ এনার্জি নিয়ে ইন্টারেস্টেড। ইলেকট্রনটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে মানে তোমার যদি ইয়ে হয়, জাম্প করে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে, তাহলে কি পরিমাণ এনার্জি নিচ্ছে বা কি পরিমাণ এনার্জি ছাড়ছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, আমরা স্পেকট্রোস্কোপিটা বুঝতে চাই, সেখানেও একই কথা বলা হয়েছিল। তাহলে এখানেও সেরকম ভাবে পরপর এগোতে হবে। তাহলে প্রথমে আগে ট্রান্সলেশনাল মোশনের পার্টিশন ফাংশন কেমন হয় বুঝতে হবে, মানে কোন একটা সিস্টেম কনসিডার করে, আবার এখানেও পার্টিকেল ইন এ বক্সই কনসিডার করে তার জন্য ট্রান্সলেশনাল মোশনের পার্টিশন ফাংশন, যেটাকে বলা হবে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন কি হয় সেটা বুঝতে হবে। তারপরে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, তারপরে রোটেশনাল পার্টিশন ফাংশন, তারপরে নিউক্লিয়ার পার্টিশন ফাংশন, তারপরে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন এন্ড সো অন, এটা বুঝতে হবে। তাহলে এইভাবে এবার একটা করে এনার্জি লেভেল কনসিডার করে একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম বা মোশন কনসিডার করে, মানে এতক্ষণ তুমি যা পড়লে, তুমি ধরো একটা সিঙ্গেল পার্টিকেলের পার্টিশন ফাংশন পড়লে, এবার তোমাকে সিস্টেমে ঢুকতে হবে, মানে মলিকুলার পার্টিশন ফাংশন পড়তে হবে, বুঝতে হবে, যেটাকে বলা হয় মলিকুলার পার্টিশন ফাংশন। এবার মলিকুলার পার্টিশন ফাংশন বোঝার আগে একটা জিনিস আমাদেরকে একটু রিক্যাপচুলেট, মানে একটুখানি রিক্যাপ করে নিতে হবে, দ্যাট ইজ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, যেটা বলে যে কোনো একটা সিস্টেমের মলিকুলার এনার্জি বা মলিকুলার মোশন বা মলিকুলার ওয়েভ ফাংশন ইজ দ্য মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ ইচ আলাদা, মানে ইচ সিঙ্গেল ওয়েভ ফাংশন, মানে সিঙ্গেল মানে মোশনের ওয়েভ ফাংশন, বা এনার্জি হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল। সেইটা যদি মনে করতে পারি, তাহলে যেহেতু ওয়েভ ফাংশন আর পার্টিশন ফাংশন আমরা বলছি সিমিলার রোল প্লে করে, তাহলে পার্টিশন ফাংশনও ওই তোমার হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে। তাহলে প্রত্যেকটা মোশনের পার্টিশন ফাংশন যদি এবার বুঝে নিতে পারি, তাহলে মলিকুলার টোটাল মলিকুলার পার্টিশন ফাংশনটা বুঝে নিতে পারবো। এইটা হচ্ছে আমাদের এখন থেকে লক্ষ্য। তাহলে সেই জন্য জাস্ট একটুখানি বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এখানে বলা হয়েছে যে এ মলিকুল হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ মোশন সাচ অ্যাজ ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশন and electronic motion. These motion usually have distinct different time scale and hence can be assumed to be independent to each other. This is known as the Born-Oppenheimer approximation. Under this approximation, energy can be assumed to be additively separable and wave function is multiplicatively separable. Hence, total energy টা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি প্লাস ইলেকট্রনিক এনার্জি প্লাস হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, এটা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে ওয়েভ ফাংশনটা হবে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, ট্রান্সলেশনাল ইন্টু রোটেশনাল ইন্টু ভাইব্রেশনাল ইন্টু ইলেকট্রনিক ইন্টু নিউক্লিয়াস, এইটা হয়। তাহলে এবার এখানে যদি এইটা হয়, এবার যেহেতু এই ওয়েভ ফাংশনটা ওই পার্টিশন ফাংশনের সাথে ইকুয়াল রোল প্লে করে পার্টিশন ফাংশনের মতো, তাহলে মলিকুলার পার্টিশন ফাংশন ফর এ সিঙ্গেল মলিকুল ক্যান বি রিটেন অ্যাজ দিস। এই যে টোটালটা, ওই যে এবার দেখো এটা কি হয়ে গেল, যে টোটালটা সাম ওভার, যেবার ওই মানে ওই যে সেটা বলেছিলাম না, আগে দেখিয়েছিলাম যে এনার্জি লেভেল আর কোয়ান্টাম স্টেট, মানে ট্রান্সলেশনাল এনার্জি লেভেল টোটালটা মিলে একটা কোয়ান্টাম স্টেট তৈরি করছে, রোটেশনাল এনার্জি লেভেলস মিলে একটা কোয়ান্টাম স্টেট তৈরি করছে, ভাইব্রেশনাল এনার্জি লেভেলস মিলে একটা কোয়ান্টাম স্টেট তৈরি করছে, ঠিক আছে। সেই জন্য দেখো আমি যদি কোয়ান্টাম স্টেটের রেসপেক্টে লিখি তাহলে কিন্তু কোনো ডিজেনারেসি থাকবে না, তাহলে এটা সামোভার জে ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জে বাই কেটি। এইবার এরা আবার হবে হচ্ছে, এবার দেখো এবার এপসিলন যেটা কি, এপসিলন যেটা হচ্ছে ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল প্লাস ভাইব্রেশনাল প্লাস ইলেকট্রনিক প্লাস নিউক্লিয়ার, এটা হবে। তাহলে এপসিলন যেটা হচ্ছে একটা কোয়ান্টাম স্টেট, একটা কোয়ান্টাম স্টেটের এনার্জি, এবার সেইটা মানে হচ্ছে আবার এটা হবে। তাহলে এখানে ট্রান্সলেশনাল, এই যে এপসিলন ট্রান্সলেশনাল, ওই যে ট্রান্সলেশনাল লেখা আছে, এপসিলন রোটেশনাল প্লাস ভাইব্রেশনাল প্লাস ইলেকট্রনিক প্লাস নিউক্লিয়ার, এইভাবে লেখা হলো টোটাল এনার্জি বাই কেটি। আর তার সাথে সামগুলো এতগুলোর ওপরেই সাম চলবে, যে ট্রান্সলেশনাল, যে রোটেশনাল, যে ভাইব্রেশনাল, যে ইলেকট্রনিক, যে নিউক্লিয়ার, এইভাবে চলবে।
আচ্ছা, এবার এখানে এইগুলোকে দেখো সামগুলোকে আলাদা আলাদা করে লিখে ফেলি, যে ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন ট্রান্সলেশনাল বাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার, মানে এই যে সামগুলোকে যদি আলাদা আলাদা করে লিখে ফেলো, এখানে তো সব প্লাস 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 হয়ে আছে, তাহলে আলাদা আলাদা করে লিখে ফেললে কি হবে, সব মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন থেকেই তো পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। তাহলে এই যে এরকম ভাবে হলো। তাহলে এই যে প্রথম যেটা, সেটা হবে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, পরেরটা রোটেশনাল পার্টিশন ফাংশন, ভাইব্রেশনাল, নিউক্লিয়ার, ইলেকট্রনিক, এইভাবে হবে। তাহলে কি দেখা গেল, যে টোটাল পার্টিশন ফাংশন বা মলিকুলার পার্টিশন ফাংশন ইজ দ্য মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ ইচ, মানে মোশনের পার্টিশন ফাংশন। Under Born-Oppenheimer approximation, like wave function, partition function is also multiplicatively separable. Partition function is also multiplicatively separable. ঠিক আছে, এটা হলো, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তাহলে এইবার একটা একটা করে বের করা যাক ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন। আচ্ছা, এবার ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনে কি করব, তাহলে একই রকম ভাবে আমরা পার্টিকেল ইন এ বক্স কনসিডার করব। এবার 3 ডাইমেনশনে চলে যাই, আর বেশি ওই 1D 2D আর না করে। তাহলে 3 ডাইমেনশনে একটা হচ্ছে গিয়ে কিউব নেওয়া হয়েছে, তার মধ্যে একটা পার্টিকেল অফ মাস m, যেভাবে আমরা কনসিডার করি আর কি, এখানে একটা পার্টিকেল অফ মাস m বসে আছে, যে পার্টিকেলটা এর মধ্যে ফ্রি। হ্যাঁ, যে এর মধ্যে মানে বক্সের মধ্যে ওই ভি এক্স ওয়াই জি এটা হচ্ছে 0, আর বক্সের বাইরে ভি এক্স ওয়াই জি এটা হচ্ছে ইনফিনিটি, যেভাবে আমরা কনসিডার করি আর কি সেটা। তাহলে পার্টিকেলটা বক্সের মধ্যে ফ্রি ফ্রি পার্টিকেল, তাহলে এখানে সেটাই লেখা হয়েছে যে লেট আস কনসিডার এ ফ্রি পার্টিকেল অফ মাস m কনফাইন্ড ইন এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড অফ এজ লেন্থ a b and c, মানে কিউব নেওয়া হয়নি, কিউব নিলে তো এগুলো সব সমান হয়ে যাবে। আর প্রথমত ইন জেনারেল বলা হয়েছে প্যারালেলোপিপেড, তাহলে abc ইজ পোটেনশিয়াল এনার্জি ইজ গিভেন বাই, এইভাবে যে ভি এক্স ওয়াই জেড 0, যখন ওই এক্সটা 0 থেকে এর মধ্যে, ওয়াইটা 0 থেকে বি এর মধ্যে, জেডটা 0 থেকে সি এর মধ্যে, আর অথবা এটা হচ্ছে ইনফিনিটি আদারওয়াইজ। তাহলে এরকম একটা পার্টিকেলের জন্য, এরকম একটা সিস্টেমের জন্য তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন দেখতে এটা হয়, কারণ যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা বক্সের মধ্যে 0, তাহলে ইনসাইড দ্য বক্স এটা হয়ে যাবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল জে স্কোয়ার সাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ই সাই এক্স ওয়াই। এবার কথাটা হচ্ছে আমার এখানে কেন শোডিঞ্জার ইকুয়েশন লিখতে হলো, তার কারণ হচ্ছে আমার তো এনার্জিটা দরকার। আমার তো রোটেশন ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা দেখো, ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা তো এইটা, যেখানে আমার এনার্জিটা দরকার। রোটেশনাল পার্টিশন ফাংশন এইটা, যেখানে আমার এনার্জিটা দরকার, সেই জন্য এনার্জি বের করতে গেলে আমার শোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে, সেই জন্য শোডিঞ্জার ইকুয়েশনটা লেখা হয়েছে। তবে এটাকে সলভ করে আমরা জানি কি পাই, এটাকে সলভ করে আমরা এনার্জিটা এরকম পাই, যেটা এইচ স্কোয়ার বাই 8m ইন্টু এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার হয়, উইথ ওই এন এক্স এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এন ওয়াই এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এন জেড এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এটা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা তাহলে কি হবে, নাও দ্য সিঙ্গেল পার্টিকেল ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন কি হবে, সেটা হয়ে যাবে যে ট্রান্সলেশনাল, এখানে যেহেতু 3টে ভ্যারিয়েবল আছে, তাহলে সামটা 3টে সামে হয়ে যাবে, ভেঙে যাবে, পরে ই টু দি পাওয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 8m ছিল, ওই নিচে একটা যেহেতু কেটি থাকবে, কেটিটা এখানে গুণ হয়ে গেল, আর এনার্জির জায়গায় এই বাকি এই জায়গাটা বসে গেল, এটাই ভাবে। তাহলে এটাকে এবার আলাদা আলাদা করে লিখে ফেলো, তাহলে একটা এনএক্স দিয়ে হবে, একটা এনওয়াই দিয়ে হবে, একটা এনজেড দিয়ে হবে, তাহলে এরকম দেখতে হবে। এই প্রথমটাকে একটা সাম S1 নাম দাও, পরেরটা আর একটা সাম S2 নাম দাও, 3 নম্বরটা আর একটা সাম S3 নাম দাও, তাহলে যে ট্রান্সলেশনাল দাঁড়ালো, বেসিক্যালি যে ট্রান্সলেশনাল দাঁড়ালো S1 ইন্টু S2 ইন্টু S3, এটা হলো। ঠিক আছে, এবার এই একটা একটা করে সামের ভ্যালু বার করতে হবে, তাহলেই যে ট্রান্সলেশনাল পাওয়া যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে আসল কথা, এই যে সাম, একটা সাম ধরো প্রথম যে কোনো একটা সাম নিলেই হবে, বাকিগুলো তো সব সেম, এর শুধু এনএক্স এনওয়াই এনজেড আলাদা, যদি এনএক্সটা বার করতে পারো এনওয়াই এনজেডের জন্য সেম ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, শুধু ওই বি এ বি সি এগুলো চেঞ্জ করে দিলেই হবে। তাহলে ওই একটা নেওয়া হয়েছে S1। তাহলে S1টা দেখো, বুঝতে পারছো তো, এই দেখো একদম কিন্তু সিম্পল অঙ্ক, নিজেরা হাতে করলেই বুঝে যাবে। এই যে মাইনাস এইচ স্কোয়ার বাই 8m কেটি ইন্টু এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে এটা লেখা হয়েছে। আচ্ছা, তারপরে মাইনাস এন এক্স স্কোয়ার এই স্কোয়ার বাই 8m কেটি ইন্টু বি স্কোয়ার, তারপরে এটা হচ্ছে পরের সামে ই টু দি পাওয়ার মাইনাস এন জেড স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 8m কেটি ইন্টু সি স্কোয়ার, এইভাবে এটা হচ্ছে এক একটা সাম। এবার প্রথম সামটা নেওয়া হয়েছে, প্রথম সামটা নিয়ে বোঝা হচ্ছে যে কি করে সিম্পলিফাই করা যায়। তাহলে প্রথম সামটা হচ্ছে এরকম দেখতে,
দেখো এখানে যে ব্যাপারটা যেটা করা হচ্ছে বলছে যে এই যে সামটা আছে এটাকে ডিরেক্টলি ইন্টিগ্রেশনে কনভার্ট করা হচ্ছে। এবার কথাটা হচ্ছে এই সাম থেকে ইন্টিগ্রেশনে কি কনভার্ট করা যায়, সেটাই আমরা হচ্ছে করে এসেছিলাম। ওই যে ম্যাথামেটিক্সে বলেছিলাম যে এইটা জেনারেলি অয়েলার ম্যাকলরেন সামেশন ফর্মুলা বা পয়সন সামেশন ফর্মুলা দিয়ে করতে হয়। এবার পয়সা এখানে অয়েলার এখানে কোনোটাই করা হয়নি, এখানে এই লজিকে করা হয়েছে যে এই যে মানে এই যে ধরে নেওয়া হয়েছে যে এই এনএক্স এইগুলো কন্টিনিউয়াস, মোটামুটি কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো সাম থেকে ইন্টিগ্রেশন আমরা করতেই পারি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওই এনএক্সটাকে বেসিক ধরো এক্স ধরে নিলাম, আর বাকিগুলোকে কনস্ট্যান্ট, যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট ওটাকে ওই আলফা বলেছে, আলফা 1 বলেছে, তাহলে মাইনাস আলফা 1 এক্স স্কোয়ার ডিএক্স এইভাবে করে দেওয়া হয়েছে। আচ্ছা এবার কথাটা হচ্ছে এটা কি করা যায়, কারণ এনএক্সটা তো আমি বলছি কন্টিনিউয়াস, বাট এটা তো কন্টিনিউয়াস নয়, এটা তো কোয়ান্টাম স্টেট, কোয়ান্টাম এনার্জি লেভেল নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এনএক্স এর তো কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভ্যালু আছে, তো কোয়ান্টাইজড এনার্জি লেভেল, এনএক্স এর ভ্যালু তো 1.1 1.2 1.3 হবে না, জি 1 তারপরে 2 তারপরে 3 এইভাবে যাবে। তাহলে কি এটা করা যায়? এই জন্যই এখানে একটা নিয়ারলি ইকুয়ালস দেওয়া হয়েছে, মানে এটা জেনারেলি করা যায় না, কিন্তু এটা পরে বুঝতে পারবে আমরা এমন একটা কন্ডিশনের মধ্যে আছি যেখানে কোয়ান্টাম পার্টিকেলটা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে। তবে দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আস্তে আস্তে মাথায় আসতে পারে। তুমি তো এতক্ষণ পড়ে আসলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেটা তুমি বারবারই বলছো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য সত্যি, যে পার্টিকেলগুলো তোমার হচ্ছে ইয়ে হয় কি বলে ডিস্টিংগুইশেবল হয় অ্যান্ড অল, তাই না, ইনডিস্টিংগুইশেবল মানে ডিস্টিংগুইশেবল হয়, মানে ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য তুমি পড়ে আসছো এতক্ষণ ধরে। কিন্তু এখন তুমি বলছো যে একটা ফ্রি পার্টিকেল যেটা একটা বক্সের মধ্যে বসে আছে তার এনার্জি লেভেল গুলো কোয়ান্টাইজ, তার মানে অটোমেটিক্যালি তুমি কোয়ান্টাম রিজিয়নে চলে আসছো, তুমি কোয়ান্টাম পার্টিকেল নিয়ে কথা বলছো। তাহলে কোয়ান্টাম পার্টিকেলে তুমি আবার পার্টিশন ফাংশন বার করতে চাইছো যেখানে তুমি ইউজ করছো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্ম থেকে পাওয়া ফর্মুলা। তাহলে এখানে কেমন ঘেটে যাচ্ছে না? তুমি ক্লাসিক্যাল পার্টিকেল নিয়ে শুরু করেছিলে, ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য একটা ডিস্ট্রিবিউশন ফর্মুলা বের করেছো, সেই ফর্মুলা দিয়ে তুমি কোয়ান্টাম পার্টিকেলের নেচার বুঝতে চাইছো, কোয়ান্টাম পার্টিকেলের কোয়ান্টাম সিস্টেমের জন্য পার্টিশন ফাংশন বুঝতে চাইছো, সেটা হয়টা কি করে? এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এমন একটা কন্ডিশনের মধ্যে আছি যেখানে মানে এটা অ্যাজিউম করে নিচ্ছি কোথাও না কোথাও যে বেসিক্যালি কোয়ান্টাম পার্টিকেলটা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে, সেই জন্য আমরা এই সমস্ত কিছু করতে পারি। কখন বিহেভ করতে পারে এটা হচ্ছে কথা, সেটা পরে দেখবো আমরা, কিন্তু আপাতত এই অ্যাজাম্পশনের মধ্যে আছি যে কোয়ান্টাম পার্টিকেলটা এখানে ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে, সেই জন্যই তো ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন ফর্মুলা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা লাগাতে পারছি এবং সেইভাবে কোয়ান্টাম পার্টিকেলটাকে ট্রিট করতে পারছি, এইটা এইটা আমরা ভেবে নিচ্ছি এখানে, সেই জন্য এইগুলো হচ্ছে। এবং সেটা যদি ভেবে নিই তাহলে এই মোটামুটিভাবে সামেশন থেকে ইন্টিগ্রেশনে আসা যায়, কিন্তু এটা সবসময় কিন্তু সত্যি হবে না। এটা এমন একটা রিজিয়নে আছি যেখানে ক্লাসিক্যাল পার্টিকেল কোয়ান্টাম পার্টিকেলটা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে বলে এগুলো আমার মিলে যাচ্ছে, কিন্তু যদি আমি বক্স লেন্থ খুব ছোট করে দিই, অফ দ্য অর্ডার অফ 1 অ্যাংস্ট্রম করে দিই, সেইখানে কিন্তু কোয়ান্টাম পার্টিকেল ইজ কোয়ান্টাম পার্টিকেল, আর ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করবে না। সেইখানে কিন্তু এত সহজে এই সামেশন থেকে ইন্টিগ্রেশন করা যাবে না, সেইখানে আমাদের ওই অয়েলার ম্যাকলরেন সামেশন ফর্মুলা বা পয়সন সামেশন ফর্মুলা লাগাতে হবে, যেটার ক্ষেত্রে দেখা যাবে যে সত্যিই পার্টিশন ফাংশনের এক্সপ্রেশন কিন্তু আলাদা আসছে, এটাকে বলা হয় ফাইনাইট সাইজ এফেক্ট। এইটা নিয়ে অনেক পড়াশোনা করা যেতে পারে, সেসব আর ডিটেলে এখন যাবো না। তো এইটা হচ্ছে ব্যাপার, আপাতত আমরা যে রিজিয়নে বা যেমন সিস্টেম সাইজে আছি তাতে কোয়ান্টাম পার্টিকেল ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে, সেই জন্য আমরা এগুলো করতে পারি। তাহলে করে এখানে এই যে এই এক্সপ্রেশনটা আসবে, এবারে এই ইন্টিগ্রেশনটা আসবে, ইন্টিগ্রেশনটা সিম্পল ইন্টিগ্রেশন, এটা করো, এটা করার পর ওই যে গামা ফাংশন ধরে করবে, করে এটা এরকম হাফ ইন্টু রুট ওভার পাই বাই আলফা 1 এটা আসবে, যেখানে আলফা 1টা কি ছিল বলো তো, এইচ স্কোয়ার বাই 8 এম কে টি স্কোয়ার।
তাহলে এই যে এখানে আলফা ওয়ানের ভ্যালু যদি সেটা বসিয়ে দাও, ওই ওপর নিচে হয়ে গিয়ে আলটিমেটলি এরকম একটা কিছু দেখতে আসবে। এটা সিম্পলিফাই করলে এই 2টা বাইরে আছে সেটাকে ভেতরে ঢুকিয়ে দিলে 4 হবে, 4 দিয়ে যদি 8কে কেটে দাও তাহলে ওপরে একটা 2 থেকে যাবে, তাহলে 2 পাই এম কেটি বাই এই স্কোয়ার ইন্টু এ হলো। এটা কিন্তু এর বাইরে, তোমার স্কোয়ারের বাইরে। এইটাকে 1 বাই ল্যামডা ডি লেখা হয়েছে, মানে এরকম একটা ব্যাপার যেখানে ল্যামডা ডিটা হচ্ছে এইচ বাই রুট ওভার 2 পাই এম কে টি। ঠিক আছে, এইটা হচ্ছে ল্যামডা ডি, এইটা এইচ বাই রুট ওভার 2 পাই এম কে টি। বা যদি পুরোটাকে স্কোয়ারের মধ্যে ঢুকে দিই তাহলে এই স্কোয়ার বাই 2 পাই এম কে টি হয়ে যাবে। সেটাই এখানে করা হয়েছে, দেখো তাহলে ওটা না এ বাই ল্যামডা ডি হয়ে গেছে। এই ল্যামডাডির ইউনিটটা কি হবে বলো তো? এই ল্যামডাডির যদি ইউনিটটা বার করো, এইচ এর ইউনিট বাই এখানে এম এর ইউনিট, কে এর ইউনিট, টি এর ইউনিট যদি বসাও, এটা অফ দ্য অর্ডার অফ এই তোমার লেন্থের ইউনিটে আসে। ল্যামডাডির ইউনিট এটা লেন্থের ইউনিট আসে, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে ল্যামডা ডি হ্যাজ দ্য ইউনিট অফ লেন্থ অ্যান্ড কল্ড দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। ল্যামডা ডিটা হচ্ছে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সেই জন্য এটাকে বলা হয় থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। এটা হয়, হ্যাঁ, আচ্ছা এটা। এবং এই আলফা ওয়ানটাকে এইভাবে লেখা যায়, এই আলফা ওয়ানটাকে একটু এ করে লিখেছে যে এইচ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার কেটি, তো সেটাকে একটু আলাদা একটুখানি এদিক ওদিক করে লিখেছে, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে ওই আলফা ওয়ানের সাথে ল্যামডাডির একটা রিলেশন পাওয়া যায়, যেটা হয় হচ্ছে পাই বাই 4 ইন্টু ল্যামডা ডি বাই এ তার হোল স্কোয়ার। এটা অতটা ইম্পর্টেন্ট না, মোট কথা হচ্ছে ল্যামডাডির এক্সপ্রেশনটা এরকম হয়, যেটার ইউনিটটা যদি তুমি ফেদে বসে বার করো, যেটা হচ্ছে লেন্থের ইউনিট আসে, সেই জন্য এটাকে বলা হয় থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। এইটা একই রকম ভাবে S2 বার করা যাবে, S3 বার করা যাবে। তাহলে S1টা যদি A বাই ল্যামডা ডি হয়, S2টা হবে B বাই ল্যামডা ডি, S3টা হবে C বাই ল্যামডা ডি। তাহলে সিঙ্গেল পার্টিকেল ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা কি হয়ে যাবে? ওই মানে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা কি দেখেছিলাম যে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ S1 ইন্টু S2 ইন্টু S3, তাহলে এখানে সেটাই হবে। তাহলে A বাই ল্যামডা ডি ইন্টু B বাই ল্যামডা ডি ইন্টু C বাই ল্যামডা ডি। আচ্ছা, তার মানে ABC বাই ল্যামডা ডি কিউব। এবিসিটা কি? কোন একটা প্যারালেলোপিপেডের ক্ষেত্রে A ইন্টু B ইন্টু সিটা কি? টোটাল ভলিউম ভি, তাহলে ভি বাই ল্যামডা ডি কিউব। তাহলে যে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন হয়ে গেল ভি বাই ল্যামডা ডি কিউব। এবার ল্যামডা ডির ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে যেরকম একটা কিছু হবে। তাহলে এটা হচ্ছে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কি কি আছে ওই যেটা বলছিলাম, এইগুলো আর অতটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এবার এই ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন থেকেও তুমি সব বার করতে পারো। আচ্ছা, তাহলে কি কি হবে দেখা যাক। এটা হলো। আচ্ছা, তাহলে এবার বলছে ওই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে। বলছে কনসিডার এ পয়েন্ট মাস এম দ্যাট ক্যান মুভ অনলি ইন ওয়ান ডাইমেনশন। ফ্রম ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল ইটস অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হয় হাফ কেটি, যেটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকে। তাহলে পি স্কোয়ার বাই টুয়াইস এন কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ কেটি। তাহলে এখানে পিটা হচ্ছে রুট ওভার এম কেটি আসছে এখান থেকে। আচ্ছা, ফ্রম ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পি আবার হয় হচ্ছে এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু রুট ওভার এম কেটি। এই যে এটা বসিয়ে মানে এইচ বাই ল্যামডার সাথে এখান থেকে মানে বেসিক্যালি এটা যদি ইকুয়েশন 1 বলো আর এইটা যদি ইকুয়েশন 2 বলো, তাহলে 1 আর 2 ইকুয়াল করে এটা রুট ওভার এম কেটি বসিয়েছে। তাহলে সেখান থেকে ল্যামডাটা আসছে এইচ বাই রুট ওভার এম কেটি, এটা আসছে। বাট অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে এখানে একটা 2 পাই গুণ থাকে, এইচ বাই রুট ওভার 2 পাই এম কেটি। মানে আমরা এতদিন যে ইনফরমেশন জানতাম সেখান থেকেও একটা ল্যামডার এক্সপ্রেশন এইভাবে বার করতে পারি, যেটা কিন্তু হচ্ছে ওই তোমার হচ্ছে ওই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ বলা হয়। বা রিগোরাস ম্যাথামেটিক্স বা অ্যাকচুয়াল এক্সপ্রেশন কিন্তু এটা হয়, সেটাই এখানে বলা হয়েছে, আর কিছু না। আচ্ছা, বলছে যে এই যে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি, এইটা যদি ভেরি ভেরি লেস দ্যান এল হয়, এলটা কি? এলটা হচ্ছে সিস্টেম সাইজ। মানে এলটা এখানে বেসিক্যালি সিস্টেম সাইজ বলবো না, ইন্টার পার্টিকেল সেপারেশন বলবো। এলটা হচ্ছে এখানে ইন্টার পার্টিকেল সেপারেশন, ঠিক আছে? এটা যদি হয় ল্যামডা ডি যদি ভেরি ভেরি লেস দ্যান এল হয়, যেখানে এলটা সিস্টেম ইন্টার পার্টিকেল সেপারেশন, এলটা কিভাবে লেখা যায়? এলটা হয় হচ্ছে এই ভি বাই এন টু দি পাওয়ার 1/3। মানে কেন কিভাবে হচ্ছে বলো তো? আচ্ছা, ভি বাই এনটা কি?
ভি বাই এনটা হচ্ছে নাম্বার, এই তোমার হচ্ছে হ্যাঁ নাম্বার ডেন্সিটি, তাই তো? হ্যাঁ মানে পার পার্টিকেলের ভলিউম এটা হয়। সেইটা মানে হচ্ছে মানে সেইটা হচ্ছে এল কিউব বেসিক্যালি। তাহলে এখান থেকে এলটা কি হচ্ছে ভি বাই এন টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা বলছে দেন ইভেন দ্য কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ক্যান বি ডিস্টিংগুইশড, যেটা আমি এতক্ষণ বললাম। অ্যাকচুয়ালি আমরা এই কন্ডিশনে আছি। আমি একবার বললাম না, আমি বারবারই তো বললাম, এমন একটা সিস্টেম সাইজ ইউজ করছি যে সিস্টেম সাইজটা যথেষ্ট বেশি মানে কি ওই রকম ভাবে তো সায়েন্সে কথা হয় না। ব্যাপারটা হচ্ছে যে ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে, যে সিস্টেম নিয়ে আমরা কথাবার্তা বলছি, সেই সিস্টেমের ক্ষেত্রে তার যে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি, দ্যাট ইজ মাচ লেস দ্যান দ্য ইন্টারপার্টিকেল সেপারেশন এল। সেই জন্য যেখানে ওই পার্টিকেলটা দো একটা কোয়ান্টাম পার্টিকেল, মানে কোয়ান্টাম মেকানিক্স তো সবসময় সত্যি, মানে তুমি তো একটা, ধরো তোমার জন্য কোয়ান্টাম মেকানিক্স সত্যি, তাই তো? মানে তুমিও একটা কোয়ান্টাম পার্টিকেল, মানে আমিও একটা কোয়ান্টাম পার্টিকেল, কিন্তু তাহলে আমাদের ওয়েভ ক্যারেক্টার দেখা যাচ্ছে না কেন? কারণ কোয়ান্টাম মেকানিক্স ইজ ইউনিভার্সাল, সেটা সব কিছুর জন্য সত্যি। কিন্তু কথাটা হচ্ছে যেখানে আমার ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সব কিছু সলভ হয়ে যাচ্ছে, সেখানে আমি কেন শুধু শুধু কোয়ান্টাম মেকানিক্স ঢুকিয়ে অত অঙ্ক করতে যাব? সেই জন্য কোথায় ক্লাসিক্যাল ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হচ্ছে আর কোথায় কোয়ান্টাম ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেই অনুযায়ী আমরা বুদ্ধি দিয়ে কোয়ান্টাম মেকানিক্সটা ইউজ করব। সব জায়গায় কোয়ান্টাম মেকানিক্স সত্যি মানেই আমার কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক করার দরকার নেই। সেই জন্য আমরা কোয়ান্টাম পার্টিকেল, আমরাও একটা কোয়ান্টাম পার্টিকেল, কিন্তু আমাদের আমাদের এতটাই আমরা সাইজে বড় যে আমাদের ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট নয়, সেজন্য আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের মতোই বিহেভ করতে পারি। সেজন্য ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েই আমরা আমাদের নিজেদের মানে মানুষের ফিজিক্স সলভ করা যাবে। এখানেও ব্যাপারটা সেটা হচ্ছে যে এমন একটা সাইজের সিস্টেম আমরা ইউজ করছি যেটাকে আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করতে পারি, যে পার্টিকেলটাকে ডিস্টিংগুইশড পার্টিকেল, এবং উই ক্যান ইউজ ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ দ্য ম্যাক্সওয়েল-বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। সেই জন্যই কিন্তু এই এত কিছু হয়ে আসলো, এবং এটাই হচ্ছে ল্যামডাডির সিগনিফিকেন্স এখানে। অন দ্য আদার হ্যান্ড, যদি ল্যামডা ডিটা এল এর থেকে বড় বা হচ্ছে মোটামুটি সমান হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু এল হয়, তাহলে দেন দ্য পার্টিকেলস আর ইনডিস্টিংগুইশেবল অ্যান্ড উই ক্যানট ইউজ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। ইন দিস কেস উই হ্যাভ টু ইউজ কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ ফার্মি-ডিরাক অর বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। সেটা তোমাদের সিলেবাসে নেই, যখন থাকবে তখন পড়বে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ বলে আসলে তুমি ম্যাক্সওয়েল-বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা পড়ছো, যেটা ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য সত্যি, ক্লাসিক্যাল পার্টিকেলস আর ডিস্টিংগুইশেবল, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স মেনে চলে, আবার তুমি সেটা দিয়েই একটা কোয়ান্টাম পার্টিকেল কনসিডার করে তুমি তার ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, রোটেশনাল পার্টিশন ফাংশন এগুলো বুঝতে চাইছো, এটা কি করে হচ্ছে? তাহলে কিন্তু তোমাকে এটা বলতে হবে যে আমরা এমন একটা রিজিয়ানে আছি, এমন একটা রিজিয়ান কনসিডার করছি, এমন একটা সিস্টেম সাইজ কনসিডার করছি যে সাইজের জন্য এই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ভেরি লেস দ্যান দ্য ইন্টারপার্টিকেল সেপারেশন এল। সেই জন্য এইটা, দো ইট ইজ আ কোয়ান্টাম পার্টিকেল বাট ইট ক্যান বিহেভ এজ এ ক্লাসিক্যাল পার্টিকেল, সেই জন্য এটা ক্লাসিক্যাল মেকানিক্স মেনে চলবে, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স মেনে চলবে, হুইচ ইজ দ্য ম্যাক্সওয়েল-বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এইভাবে কিন্তু হবে। এইটা আচ্ছা, তারপরে এবার এখানে ওই যে ওই ফাইনাইট সাইজ এফেক্টের যেটা কথা বলেছিলাম সেইটা, ঠিক আছে, এটা তোমাদের এখন এটা ভুলে যাও, এটা এত মনে রাখতে হবে না, তোমাদের পরীক্ষা এসে গেছে। আচ্ছা, তাহলে এবার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বার করো। তুমি পার্টিশন ফাংশন পেয়ে গেলে, তো ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন এবার পেয়ে গেলে। এবার এনার্জি কি হয়, মানে তোমার মোলার এনার্জি, তোমার হচ্ছে হ্যাঁ মানে এনার্জি পার মলিকুল, যেখানে এটা বলতে হবে, সেটা কি হয়, ওই কেটি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি। এবার জেড তো পেয়ে গেছো, তাহলে সেখানে বসিয়ে দাও, এল এন জেড বের করে সেখানে মানে জেডের জায়গায় ওটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে সেটা তুমি বার করো, এটা কি হয়ে যাবে, কেটি স্কোয়ার ডেল ডেল টি অফ, এই যে এখানে কি হচ্ছে 3-এর 2টা বাইরে নেমে চলে আসবে, তাহলে 3-এর 2 এল এন টি হয়ে গেল একটা। দেখো 3-এর 2টা তো মানে এখানে কিভাবে থাকবে, দেখো এটা ভালো করে দেখো কিভাবে হচ্ছে। এই এল এন অফ দিস মানে তুমি কি লিখতে পারো, এল এন অফ প্রথম পার্ট প্লাস এল এন ভি, কিভাবে লিখতে পারো, বা যে কোনো ভাবে খুশি লিখতে পারো, মানে মুখে মাল্টিপ্লিকেশন আছে, মানে তুমি কোনটাকে কার সাথে লিখবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা, 3-এর 2টা বাইরে নেমে আসবে, তাহলে তোমার এটা হয়ে যাবে তখন একটা হয়ে যাবে কেটি স্কোয়ার ডেল ডেল টি,
3 ln t একটা লিখলে প্লাস ln 2πmk/h²⁴ ইন্টু এইভাবে থেকে গেল, ঠিক আছে, টোটালটা এইভাবে থাকে। আচ্ছা, এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ তো সেকেন্ড পার্টটাই দেখো, আর টি কিছু আছে? টি তো নেই, আর ভলিউম তো কনস্ট্যান্ট বলেছে এখানে, তাহলে ভিটাও আর টেম্পারেচারের ফাংশন থাকছে না, তাহলে সেকেন্ড পার্টটা পুরোটাই জিরো হয়ে গেল, শুধু প্রথম পার্টটা ডেরিভেটিভ হুইচ ইজ 1/t, তার মানে 3/2 kt 1 তোমার ln t মানে হচ্ছে 1/t হচ্ছে, আর এখানে একটা টি স্কোয়ার আছে, তার মানে আলটিমেটলি 3/2 kt বেরোলো। তাহলে 3/2 kt তো হয় কোন একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, যদি ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল মেনে চলে, তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত হয়? 3/2 kt হয় না? সেটাই তো হয়েছে, তাহলে পাওয়া গেল। আচ্ছা, একইভাবে হেলমহোল্টজ এনার্জি বার করতে পারবে। আচ্ছা, হেলমহোল্টজ এনার্জি এরকম একটা কিছু হয়, সেখান থেকে এইটা হলো। প্রেশার বার করতে পারবে। আচ্ছা দেখো, হেলমহোল্টজ এনার্জি দেখতে একটু কঠিন টাইপের কিছু হবে, ওটা ঠিক বোঝা গেল না। প্রেশার যদি হয়, প্রেশার দেখো NKT/V তো হয় যদি আইডিয়াল গ্যাস মলিকুল হয়, nRT/V বা NKT/V, দেখো এরকম যদি করো এটাই হবে। প্রেশারের এক্সপ্রেশন বার করা ছিল, এখন তুমি জেডের এক্সপ্রেশন জানো, জেডের এক্সপ্রেশন বসিয়ে দেবে, বসিয়ে দিলে এটা হবে ট্রান্সলেশনাল মোশনের জন্য, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এনট্রপি বার করতে পারবে। আচ্ছা, এনট্রপির বাজে একটা দেখতে কিছু হবে, মানে এনট্রপি এরকম একটা কিছু দাঁড়াচ্ছে, এরকম একটা বাজে দেখতে কিছু, মানে এনট্রপি ঠিক ভালো কিছু এক্সপ্রেশনে পৌঁছানো যাচ্ছে না, এটা হলো। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এই এনট্রপিতে একটা ব্যাপার আছে, এনট্রপিটা এরকম হচ্ছে। আচ্ছা, দেখা যাক এবার কি, দেখো তাহলে এনট্রপিটা এইটা হলো, ঠিক আছে, এইটা তো আর মনে রাখার মতো কিছু না, এটা ওই আবার বারবার যখন যেখানে লাগবে এখানে আমরা ফিরে আসবো, এটা হলো। আচ্ছা, দেখো বলছে চেঞ্জ ইন মোলার এনট্রপি ফর আইসোথার্মাল এক্সপ্রেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ফ্রম ভলিউম V1 থেকে V2, সেটা কি হয়? আইসোথার্মাল বলেছে, তাহলে NCV/ln T2/T1 প্লাস NR/ln V2/V1, তাহলে T2/T1 এর পার্টটা জিরো হয়ে যাবে আইসোথার্মাল মানে, তাহলে NR/ln V2/V1 এটা হবে। আচ্ছা, ওই n ইন্টু আর যেটা, সেটা না লিখে ওই যে মানে মানে এনটাকে ওই তোমার হচ্ছে মানে মানে বেসিক্যালি তোমার ওই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কে করেছে, করে ওই R/ln V2/V1, মোট কথা এটা হয়েছে। এবার এটাই এক্সপেক্টেড, এটা আমরা জানি। আচ্ছা, এবার চেঞ্জ ইন মোলার এনট্রপি ফর আইসোকোরিক হিটিং যদি হয়, তাহলে V2/V1 পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে ওই NCV/ln T2/T1, তাহলে এই বেসিক্যালি এনটা যদি 1 হয়ে যায়, মোলার বলেছে, তাহলে CV/ln T2/T1 এটা হয়, এটাই এক্সপেক্টেড, ঠিক আছে, এইটা। আচ্ছা, মানে বেসিক্যালি তুমি এখান থেকে দেখো, তাই তো, দাঁড়াও এখান থেকে হচ্ছে T2/T1, হ্যাঁ ঠিক আছে, মানে এটা নর্মালি যেমন হয় সেটাই, মানে তোমার হচ্ছে এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে যেমন হয় সেটা করা হয়েছে, ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এটা হলো ডেল্টা এসটা এরকম ভাবে হয়। আচ্ছা দেখো, এইটা বলে আমরা ছেড়ে দেবো আজকে। আচ্ছা দেখো, এবার বলছে যে কনসিডার এ সিস্টেম অফ পিওর আইডিয়াল গ্যাস পার্টিশন বাই এ লিক প্রুফ ডায়াথার্মাল ওয়াল, মানে কোনো মাসের ট্রান্সফার হবে না আর টেম্পারেচারে ট্রান্সফার হবে না, ডায়াথার্মাল ওয়াল। Na and B are the number of molecules of subsystem A and B respectively. VB are the volume of A and B subsystem respectively. SA and SB are the entropy of subsystem A and B respectively, where number density of two subsystem is same. ঠিক আছে, তাহলে এই যে সাবসিস্টেম এ সাবসিস্টেম বি থাকছে, তাহলে টোটাল নাম্বার অফ মলিকুল Na প্লাস NB, ভলিউম VA প্লাস VB, আর হচ্ছে মানে মানে আচ্ছা ঠিক আছে, সাবসিস্টেম এ আর বি যে NA VA T, মানে যা যা বললাম সেগুলো এইভাবে লেখা হয়েছে, আপাতত এইটা, এখন এই ডান দিকটা দেখতে হবে না, আপাতত এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেন এনট্রপি অফ দ্য সাবসিস্টেম কি হবে অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিক্যাল তোমার ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে যে এনট্রপি পেয়েছিল, দেখো এই Na যেটা মানে ওই যে এখানে যদি ফিরে যাও, এই দেখো এইখানে এই এক্সপ্রেশনে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল, তাহলে তাহলে এ সাবসিস্টেমের ক্ষেত্রে এটা Na হয়ে যাবে, আর বাকি যা যা আছে ভিটা ভিএ হয়ে যাবে, বাকি যা যা আছে সেরকম ভাবে হবে, সেটাই করা হয়েছে। একই রকম ভাবে দাঁড়াও, এটা একটুখানি দাঁড়াও, একই রকম ভাবে বি সাবসিস্টেমের ক্ষেত্রে এটা হয়ে যাবে, ঠিক আছে, এনটা এনবি হয়ে যাবে, ভিটা ভিবি হয়ে যাবে। আচ্ছা, তাহলে লেট আস রিমুভ দ্য পার্টিশন
এবার কি করা হচ্ছে যে এই পার্টিশনটা রিমুভ করা হচ্ছে, মানে একটা পার্টিশন ছিল, পার্টিশনটা রিমুভ করে দেওয়া হচ্ছে, মানে এটা হয়তো এইভাবে একসাথে লিখে একটা পার্টিশন দিয়ে লিখলে পাওয়া যেত, বা যাই হোক এদেরকে পার্টিশনগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে, তো এটা মিশে গেল। আচ্ছা, নাম্বার অফ পার্টিকেল এক্সটেন্সিভ প্রপার্টি এন এ প্লাস এন বি হয়ে যাবে, ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি ভি এ প্লাস ভিবি হয়ে যাবে, টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি টেম্পারেচার একই থাকবে। এবার হোয়াট অ্যাবাউট দ্য এনট্রপি, এনট্রপিও এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে এক্সটেন্সিভিটিটা কি করে আসছে দেখা যাক। আচ্ছা, তাহলে এখন টোটাল এনট্রপি কি হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ওই ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, টোটাল এনট্রপিটা এখন এনটা এন এ প্লাস এন বি হয়ে যাবে, ভলিউমটা ভি এ প্লাস ভিবি হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে তাহলে এটা তো একটা আইডিয়াল গ্যাস মলিকুল, আইডিয়াল গ্যাস মলিকুল, তাই তো? তার জন্য মানে আইডিয়াল গ্যাস তারা মিশে গেছে, তাদের জন্য চেঞ্জ ইন দ্য প্রসেস, চেঞ্জ ইন দ্য এনট্রপি ফর দিস প্রসেস কি হবে, তারা মিশে যাওয়ার জন্য ডেল্টা এসটা, সেটা যদি এক্সটেন্সিভ প্রপার্টি হয় তাহলে এটা হবে এস মাইনাস এস এ প্লাস এস বি, এটা হওয়া উচিত, তাই তো? যেটা বেসিক্যালি জিরো হওয়া উচিত, তাই তো? কারণ আমার তো আমি এখানে এনট্রপিটা বার করছি, বাট আমরা নর্মালি যেটা জানি এনট্রপি হচ্ছে একটা তোমার হচ্ছে ইয়ে হওয়া উচিত, তোমার যেহেতু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আমি এস এ আর এস বি মিলে একটা সিস্টেম এস তৈরি করছি, এসটা ইটসেলফ হবে এস এ প্লাস এস বি, তাহলে ডেল্টা এসটা কি হবে এস মাইনাস এস এ প্লাস এস বি, যেটা জিরো হওয়া উচিত। তাহলে এখানে কি হচ্ছে দেখা যাক, তাহলে এটা এরকম হচ্ছে। তাহলে এখন এখন এই এস এর জায়গায় এটা বসিয়ে দিলে, এস এ প্লাস এস বির জায়গায় বসিয়ে দিলে, এবার দেখো, এবার এটাকে একটু ভেঙে ভেঙে লেখো, দেখো এটা হচ্ছে এই যে এটা কি হলো দাঁড়াও দেখি একটুখানি, দেখো মানে এটাকে জাস্ট একটুখানি সিম্পলিফিকেশন করা হয়েছে, এই যে এন এ সাথে এন এটা একসাথে লেখা হয়েছে, আর এন বির সাথে এন বিটা একসাথে লেখা হয়েছে, আর একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, তো এই জন্য ভেতরে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস কেন কমন নেওয়া হচ্ছে সেটা বলছি পরে, তোমরাও বুঝতে পারবে এটা। তাহলে দেখো এন এ কে এল এন ভি এ প্লাস ভিবি মাইনাস এন এ কে এল এন ভি এ, তারপরে হচ্ছে প্লাস এন বি কে এল এন ভি এ প্লাস ভিবি মাইনাস এন বি কে এল এন ভিবি, এটা আছে, ওইটাকে ওই একসাথে লেখা হয়েছে এন এ কে এল এন ভি এ বাই ভি এ প্লাস ভিবি, ওই যে মাইনাস হয়ে থাকছে না সেজন্য লগারিদমের মধ্যে আমরা বাই করে লিখতে পারি, আর ভিবি বাই ভি এ প্লাস ভিবি, আর মাইনাসটা বাইরে বের করে দিয়ে ভেতরে প্লাস করে দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে এখন, এবার দেখো এন এ প্লাস এন বি দিয়ে ওপরে বাইরে গুণ করে ভেতরে ভাগ করে দেওয়া হয়েছে একটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস এন এ প্লাস এন বি ইন্টু এন এ বাই এন এ প্লাস এন বি কে এল এন ভি এ বাই ভি এ প্লাস ভিবি প্লাস এন বি বাই এন এ প্লাস এন বি ভি এ বাই ভিবি, যেমন আছে তেমন, জাস্ট এন এ প্লাস এন বি দিয়ে বাইরে গুণ করে ভেতরে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে দেখো এখন এটা হয়ে গেল এন এ প্লাস এন বিটা এখন ক্যাপিটাল এন হয়ে গেল। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে এই কেটাকে বাইরে বের করে নেওয়া হয়েছে, দুটোতেই যেহেতু কে আছে তাহলে কে হয়ে গেল। আচ্ছা দেখো এইটা কি হয়ে গেল এন এ বাই এন এ প্লাস এন বি, তাই তো? মানে নাম্বার অফ পার্টিকেল এন এ বাই এন এ প্লাস এন বি, এইটা মানে এখানে কি বলা হয়েছিল এন এ মোল বলা হয়েছিল, এন আর দ্য নাম্বার অফ মলিকুলস, এইটা নাম্বার অফ মলিকুলস মানে ইটস নট দ্য, মানে এই ক্যাপিটাল এক্স এটা কিন্তু এক্স্যাক্টলি মোল ফ্র্যাকশন না, বাট ব্যাপারটা হচ্ছে তোমার এন এ নাম্বার অফ মলিকুল ছিল বাই এন এ মানে একটা ফ্র্যাকশন মতো, সেটা না ক্যাপিটাল এক্স দিয়ে লেখা হয়েছে, তাহলে এটা হয়ে গেল ক্যাপিটাল এক্স এল এন এক্স এ প্লাস ক্যাপিটাল এক্স এল এন এক্স। আচ্ছা দেখো এবার এটা কি হচ্ছে, যেহেতু এক্স এ এক্স বি এগুলো অবশ্যই লেস দ্যান ওয়ান, কারণ এগুলো একটা ফ্র্যাকশন বুঝতে পারছি, তাহলে এল এন এক্স এটা নেগেটিভ, তাহলে আর বাইরে একটা নেগেটিভ আছে, তাহলে এটা ডেল্টা এসটা গ্রেটার দেন জিরো হচ্ছে, এইটুকু শিওর। বাট হওয়া উচিতটা ছিল কি, হওয়া উচিতটা ছিল তো জিরো, এখানে তো তোমার দুটো সাবসিস্টেম ছিল, তাদের একটা এনট্রপি এস এ প্লাস এস বি ছিল, তুমি তাদেরকে মিক্স করে দিলে, তাহলে এনট্রপি তো এক্সটেন্সিভ প্রপার্টি, ওটা জাস্ট এস এ প্লাস এস বি হয়ে যাবে, তাহলে এস মাইনাস এস এ প্লাস এস বি, যেটা জিরো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আসছে গ্রেটার দ্যান জিরো, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, তাই না? তাহলে বাট দিস শুড বি জিরো অ্যাজ উই হ্যাভ কনসিডার্ড দ্য পিওর আইডিয়াল গ্যাস নট এ মিক্সচার, তাই না? মানে দুটো পিওর আইডিয়াল গ্যাস তুমি তাদেরকে জাস্ট মিশিয়ে দিলে, তাই না? তাহলে সেটা হবে, এইটাকেই বলা হয় গিবস প্যারাডক্স। এখানে প্রবলেমটা কি হচ্ছে, বলছে যে এই যে এক্সপ্রেশন, যেটা এনট্রপির এক্সপ্রেশনের দিকে যেটা দিয়ে করেছো, বলছে ইজ ইট এক্সটেন্সিভ, এখানে কি এক্সটেন্সিভ নেচারটা আছে, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্য সেকেন্ড টার্ম, বাট দ্য ফার্স্ট টার্ম ইজ প্রপোর্শনাল টু দ্য এল এন ভি,
মানে ভি মানে হচ্ছে বেসিক্যালি ভলিউম, মানে নাম্বার অফ পার্টিকেল, মানে এন এল এন ভি, মানে ভি প্রপোর্শনাল টু এন, তো তার মানে এইটা ইজ প্রপোর্শনাল টু এন এল এন ভি, নট দ্য এন। তাহলে এন এর থেকে এক্সটেন্সিভিটিটা আসে, যদি এন এর সাথে প্রপোর্শনাল হয় সেখানে এক্সটেন্সিভিটিটা আসে। মানে এন মানে এল এন, মানে তোমার কি বলবো, মানে এল এন এন ওয়ান প্লাস এল এন এন টু নট ইকুয়ালস টু এল এন এন ওয়ান প্লাস এন টু, তাই না? মানে দেখো এখানে এক্সটেন্সিভ নেচারটা কিভাবে আসবে, এক্সটেন্সিভ মানে কি, এক্সটেন্সিভ মানে এন ইকুয়ালস টু এন ওয়ান প্লাস এন টু হবে, এটা হচ্ছে এক্সটেন্সিভ। এবার যদি তোমার এল এন এন থাকে তাহলে কি তুমি এখানে বলতে পারো এটা এল এন এন ওয়ান প্লাস এল এন এন টু, এটা লিখতে পারো না। তোমাকে তখন এল এন নিলে এটাকে লিখতে হবে এল এন এন ওয়ান প্লাস এন টু, এইটা লিখতে হবে। তুমি তো এটা লিখতে পারো না, এটা যখনই লিখতে পারছো না, যখন তুমি এইটা লিখছো দিস ইজ নট এক্সটেন্সিভ, এটা তো এক্সটেন্সিভ নয়, সেখানেই প্রবলেমটা হচ্ছে। তাহলে এইখানে এই যে ফার্স্ট টার্ম ইজ নট এক্সটেন্সিভ, ঠিক আছে, সেই জন্য এক্সটেন্সিভিটির প্রবলেমটা আসছে না। তাহলে এই ফার্স্ট টার্মে যদি এক্সটেন্সিভিটিটা ঢোকাতে হয় তাহলে আমরা কি করব, এইখানে যেটা প্রবলেম হয়ে বসে আছে সেটা হচ্ছে এইখানে এই যে পার্টিশন, এন পার্টিকেল পার্টিশন ফাংশন, এই যে পার্টিশন ফাংশন যেটা এতক্ষণ ধরে বলে আসলাম, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন, সেখানে কিন্তু যেটা ধরেছি দেখো সেখানে কি ধরেছিলাম, তুমি তো পার্টিশন ফাংশন, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন থেকে এই এসএটা বার করেছিলে, মানে তুমি এনট্রপিটা বার করেছিলে। এবার যখনই তুমি এখানে বলছো যে আমার এখানে এন এ নাম্বার অফ গ্যাস মলিকুল আছে ইন দ্য সাবসিস্টেম এসে, তখন তুমি সেখানে ওই এন টোটাল নাম্বার অফ পার্টিকেলটাকে এন এ করে দিলে, মানে অ্যাজ ইফ যেন তুমি হচ্ছে কি এনট্রপিটাকে, মানে ওই সিঙ্গেল পার্টিকেল পার্টিশনটাকে তুমি জাস্ট লিখে দিলে যে সিঙ্গেল পার্টিকেল মানে তোমার টোটাল মানে এন পার্টিকেল পার্টিশন ফাংশন হচ্ছে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন টু দি পাওয়ার এন, এইভাবে লিখে দিলে, মানে জেড এনটা হবে জেড ওয়ান ইন্টু জেড টু ইন্টু জেড থ্রি, এরকম ভাবে লিখে দিলে, মানে প্রথম পার্টিকেলের জন্য পার্টিশন ফাংশন ইন্টু দ্বিতীয় পার্টিকেলের জন্য পার্টিশন ফাংশন ইন্টু তৃতীয় পার্টিকেলের জন্য পার্টিশন ফাংশন, এইভাবে লিখে দিলে সেখান থেকে এনট্রপিটা ওই জাস্ট ওই যোগ হয়ে গেছে, এরকম একটা লিখে দিয়েছো। বাট কথাটা হচ্ছে এই যে এইটা লিখেছো, বলছি ইন আওয়ার ডিসকাশন উই হ্যাভ অ্যাজিউম দ্যাট দ্য পার্টিকেলস আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, হেন্স দ্য এন পার্টিকেল পার্টিশন ফাংশন হ্যাজ বিন রিটেন অ্যাজ এইটা, তুমি এই মানে রিলেশনটা অ্যাকচুয়ালি ইউজ করেছো, মানে হয়তো ডিরেক্টলি কোথাও দেখাতে হয়নি, কিন্তু ওই যে তুমি এনট্রপিটা ওরকম ভাবে লিখে দিলে, মানে এন এ নাম্বার অফ পার্টিকেলের জন্য এনটা এন এ হয়ে গেল, হ্যাঁ এন বি নাম্বার অফ পার্টিকেলের জন্য এনটা এন বি হয়ে গেল, এই যে এই ব্যাপারগুলো হয়ে গেল, এবং সেখান থেকে তুমি, এবং সব থেকে বড় কথা এই যে এইখানে যে এনট্রপি, এই যে এস এর যে তুমি এক্সপ্রেশন বার করেছিলে, এস এর এক্সপ্রেশন, এই যে এন কে এল এন ভি, ভি এর জায়গায় এরকম একটা লিখে দিয়েছিলে প্লাস 3/2 এন কে, সেখান থেকে এই যে এই জিনিসটা এসেছিল, এই যে এন যেটা, সেখানে তুমি ধরে নিয়েছিলে যে ওই বেসিক্যালি জেড এনটা হচ্ছে জেড এস টু দি পাওয়ার এন, সেই জন্য তুমি এগুলো ইজিলি করে ফেলতে পেরেছিলে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কিন্তু বলছে সেটা নয়, কারণ কি, কারণ তুমি তো ধরে নিয়েছো যে পার্টিকেলস আর ডিস্টিংগুইশেবল, তার জন্য তুমি এটা করছো, কিন্তু আইডিয়াল গ্যাস মলিকুলের বাকি আমি সব মেনে নিলাম, যে সিস্টেম সাইজটা এমন, তারা ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করছে, সব মেনে নিলাম, কিন্তু আলটিমেটলি তো আইডিয়াল গ্যাস মলিকুল তো তারা ইনডিস্টিংগুইশেবল, একই গ্যাস আছে, মানে তোমার একদিকে হাইড্রোজেন, মানে দুদিকেই তো তোমার হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেনের ধরো হাইড্রোজেন গ্যাসের দুটো সাবসিস্টেম আছে, অক্সিজেন গ্যাসের দুটো সাবসিস্টেম আছে, এরকম আছে, কিন্তু তারা একই গ্যাস মলিকুল, তারা তো ডিস্টিংগুইশেবল না, তারা তো ইনডিস্টিংগুইশেবল। তারা যদি ইনডিস্টিংগুইশেবল হয় তাহলে এন পার্টিকেল পার্টিশন ফাংশন আর এটা হয় না, সেটা হয় জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যায়। এবার যখনই জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল হয়ে গেল পার্টিশন ফাংশনটা, তখনই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখনই উইথ দিস পার্টিশন ফাংশন এক্সপ্রেশন অফ দ্য অ্যাভারেজ এনার্জি প্রেশার রিমেন্স দ্য সেম, বাট হোয়াট অ্যাবাউট দ্য এনট্রপি অ্যান্ড হেলমসফি এনার্জি, মানে এইটার সাথে যদি এবার তুমি অ্যাভারেজ এনার্জি আর প্রেশারের এক্সপ্রেশন বার করো দেখবে একই পাবে, কারণ আগে যেটা পাচ্ছিলে সেটা তো ঠিকই, ভুল করে ঠিক পাচ্ছিলে কিন্তু ঠিকই পাচ্ছিলে, এখানে ওটাই পাবে, এখানে কিছু আলাদা কিছু হবে না, কিন্তু বাট এনট্রপি আর হেলমসফি এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই যদি তুমি জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল লেখো তাহলে এনট্রপিটা কি ছিল, এন কে এল এন জেড এন প্লাস ই বাই টি ছিল,
ওই জেড এন এর জায়গায় এবার তোমাকে লিখতে হবে জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। এতক্ষণ তুমি লিখছিলে জেড এস টু দি পাওয়ার এন, সেই জন্য এটা এন কেটি হয়ে গেছিলে। দেখো এখানে যেটা করেছিলে, এই যে এখানে যেটা করেছিলে ওটা ছিল কি রে, এন কে এল এন জেড ছিল তো। ওই জেড মানে হচ্ছে মানে এন কে এল এন জেড, জেড মানে তুমি জাস্ট এইটা বসিয়ে দিয়েছিলে, ওই ল্যামডা, ওই যে তোমার ভি বাই ল্যামডা ডি কিউ সেটা বসিয়ে দিয়েছিলে। এখন আর ওইভাবে করতে হবে, করা যাবে না, এখন একটা স্টেপ এগিয়ে গিয়ে ওটাকে আগে ঠিক করে নিতে হবে। ওটা হবে জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এইবার এইটাকে সিম্পলিফাই করতে হবে। এইটাকে যদি পুরো সিম্পলিফাই করো এইভাবে, এই এনটা বাইরে চলে আসলো, এইদিকে এন ফ্যাক্টোরিয়াল হলো, এই এনার যেটা যেহেতু একই থাকে সেটা তুমি 3/2 এনকে টি বসিয়ে দিলে, টি কেটে গেল, এনকে থাকলো, এগুলো সব হলো করে টোরে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল মানে স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন থেকে এন এল এন মাইনাস এন বসালে, বসিয়ে টুসিয়ে দেখো এখন যেটা আসছে এনট্রপিটা হয়ে যাবে এন কে এল এন ভি বাই এন প্লাস 5/2 সাথে এরকম একটা কিছু থাকে। তার মানে এখন এনট্রপির এক্সপ্রেশন কিন্তু অ্যাকচুয়ালি এইটা হবে, এই আগেরটা হবে। তাহলে এবার আগে দেখো, আগে ছিল তোমার এনট্রপিটা প্রপোর্শনাল ছিল, ফার্স্ট টার্মটা প্রপোর্শনাল ছিল এন এল এন এন, এখন কিন্তু এন এর সাথে প্রপোর্শনাল হয়ে গেল। কেন? কারণ ভিটা ইটসেলফ এন এর সাথে প্রপোর্শনাল, আর নিচে একটা এন আছে, তাহলে এল এন পার্টটা কেটে গেল, 1 হয়ে গেল, তাহলে শুধুমাত্র থেকে গেল এন এর সাথে প্রপোর্শনাল। তাহলে এখন এক্সটেন্সিভিটিটা আসলো। এইবার তুমি এই এক্সপ্রেশনটা ইউজ করে এই আগের অঙ্কটা আবার করো। এখন এস এটা এটা হবে, এস বিটা এটা হবে ওই পরের এক্সপ্রেশন অনুযায়ী। আচ্ছা, তারপরে হচ্ছে এন এ প্লাস এন বিটা এটা হবে, এটা করো। এইবারে তুমি চেঞ্জ ইন এনট্রপি ফর দিস প্রসেস করো, যেটা হচ্ছে এস এ মাইনাস এস এ প্লাস এস বি। দেখো এখন এটা কিন্তু 0 হয়ে গেল। আচ্ছা, এবার কেন এইটা কেন হলো, এই যে এই পার্টটা কেন লিখেছে, কারণ ওই যে আমরা তো ওই সিস্টেমটা ধরেই নিয়েছি, প্রথম থার্মোডাইনামিক সিস্টেম, একদম প্রথম ক্লাসে থার্মোডাইনামিক সিস্টেম ডিফাইন করেছিলাম, যেখানে বলেছিলাম নাম্বার ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট হতে হবে, যে কোনো জায়গায় নাম্বার ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট হতে হবে, মানে এন বাই বিটাকে ইকুয়াল হতে হবে যে কোনো জায়গায়। সেই জন্য এন এ প্লাস এন বি বাই ভি এ প্লাস ভিভি ইকুয়ালস টু এন এ বাই ভি এ ইকুয়াল টু এন বি বাই ভিভি, এটা কিন্তু হবে, মানে এটা তো নাম্বার ডেন্সিটি, যে কোনো জায়গায় নাম্বার ডেন্সিটিটাকে ইকুয়াল হতে হবে। তাহলে সেই জন্য নাম্বার ডেন্সিটি যেহেতু ইকুয়াল, সেটাই তো থার্মোডাইনামিক সিস্টেমের ডেফিনেশনের মধ্যে পড়ে, সেই জন্য এটা জিরো, এটা ইকুয়াল, সেই জন্য এই পার্টগুলো সব সমান, সেই জন্য আলটিমেটলি এটা 0 হয়ে গেল। তাহলে এখন কিন্তু ডেল্টা এসটা 0, যেটা আমাদের এক্সপেক্টেড। এইটাকে বলা হয় গিবস প্যারাডক্স। তাহলে তুমি সবকিছু তুমি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্যই করছো, সব ঠিক আছে, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে, তোমাকে তো এতটা চোখ বন্ধ করে করলে হবে না। সবই ঠিক আছে, আমি এমন সিস্টেম সাইজে আছি যেখানে আমি ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করছি, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইউজ করছি, সব ঠিক আছে, বাট আমাকে মাথায় রাখতে হবে আমি তো আইডিয়াল গ্যাস মলিকুল নিয়েছি, মানে একটাই গ্যাস মলিকুল নিয়েছি, তাহলে তারা তো ইনডিস্টিংগুইশেবল, আমি আইদার হাইড্রোজেন অথবা অক্সিজেন, মানে একটাই গ্যাস নিয়েছি, গ্যাস মিক্সচার নিইনি। তাহলে তো গ্যাস একটাই গ্যাস মলিকুল যদি নিই, মানে একই রকম গ্যাস, একটা মানে একটা টাইপের গ্যাস মলিকুল যদি নিই, তারা তো ইনডিস্টিংগুইশেবল। যদি ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল হয়, তখন এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা জেড এস টু দি পাওয়ার এন হবে না, তারা জেড এস টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করলে হেলমহোল্টজ ফ্রি এনার্জি আর টোটাল এনার্জি একই থাকে, অসুবিধা নেই, কিন্তু এই এনট্রপি, এই সরি অ্যাভারেজ এনার্জি আর প্রেশারটা একই থাকে, কিন্তু এনট্রপি আর হেলমহোল্টজ ফ্রি এনার্জি চেঞ্জ হয়ে যায়। এবার এনট্রপিটা থেকে যদি তাকাই, তাহলে এইভাবে করে নিতে হবে। এইটাকে বলা হয় সেকুর টেট্রোড ইকুয়েশন। এই যে এস ইকুয়ালস টু যে এইটা আসছে না, এটাকে বলা হয় সেকুর টেট্রোড ইকুয়েশন। হ্যাঁ, এইটা করলেই এটা চলে আসছে। ঠিক আছে, এইসব আর পড়তে হবে না, এইসবের দরকার নেই। এই যে এই ব্যাপারটা, এই যে এই ডিসএগ্রিমেন্টটা যেটা হলো, হ্যাঁ, ওই তোমার হচ্ছে ওই পার্টিকেলটা কি মানে তোমার ডিস্টিংগুইশেবল ইনডিস্টিংগুইশেবল, তার উপর ডিপেন্ড করে এই পার্টিশন ফাংশনের যে চেঞ্জটা, এন পার্টিকেল পার্টিশন ফাংশনের যে চেঞ্জটা, এই যে ডিসএগ্রিমেন্টটা হলো, এইটাকে বলা হয় গিবস প্যারাডক্স। ঠিক আছে, তাহলে রেমেডি ফ্রম গিবস প্যারাডক্স কি, রেমেডি ফ্রম গিবস প্যারাডক্স হচ্ছে এইটা, এবং তারপরে সেরকম ভাবে পুরোটা চেঞ্জ হয়ে এটাকে বলা হয় সেকুর টেট্রোড ইকুয়েশন। সেকুর টেট্রোড ইকুয়েশন, ঠিক আছে, মানে এই যে মানে এখানে লিখে দিই সেকুর টেট্রোড ইকুয়েশন, ঠিক আছে, সেকুর টেট্রোড ইকুয়েশন এইটাকে বলা হচ্ছে, এইভাবে ওটা হলো। ঠিক আছে,
তাহলে এই গিবস প্যারাডক্সটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল। তাহলে এই যেই পুরো জিনিসটা হলো এইটা লিখে দিলেই এটাই গিবস প্যারাডক্সের অ্যান্সার। আর পরের পার্টগুলো দেখতে হবে না, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ট্রান্সলেশন পার্টিশন ফাংশন পুরো বলা হয়ে গেল। কালকে আমরা ভাইব্রেশন রোটেশনাল, এগুলো খুবই ছোট, ভাইব্রেশন রোটেশনাল নিউক্লিয়ার আর ইলেকট্রনিকটা বলে দেবো। ইলেকট্রনিক নিউক্লিয়ার আরো ছোট, তাহলেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, বলো কোনো অসুবিধা হলে বলো। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল। তাহলে এটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, আর এই ভিডিওটাও আমি করে পাঠিয়ে দেবো। আর স্যারের ভিডিও আছে বলে আমি আর অত ভিডিওর প্রতি দিই না, স্যারের ভিডিও শুনে নিলেও হবে।